আচ্ছা, আজকে আমরা পড়ব সেট থিওরি, ঠিক আছে? তো এটা প্রথম ক্লাস, লেকচার 1। আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে সেট থিওরি। তো এই সেট থিওরি দু ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, আর একটা হচ্ছে অ্যানালাইসিসে। পরে অন্যান্য ক্ষেত্রেও লাগবে, কিন্তু আপাতত এই দুটো কাজে খুব ব্যবহার হবে সেট থিওরি, ঠিক আছে? আর আমি এখানে যেভাবে পড়াবো সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং রিয়েল অ্যানালাইসিস দু ক্ষেত্রেই কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে? তো এই সেট থিওরিতে প্রথমে বলি, এই সেট থিওরি আগে যেটা ছিল, যেটা 18 শতকের দিকে ছিল, সেটা ছিল অ্যাক্সিওমেটিক সেট থিওরি। এই অ্যাক্সিওমেটিক সেট থিওরি আমরা কোনোটাই এই অ্যাক্সিওমেটিক সেট থিওরি একেবারে কোনো ডিটেলসে যাব না, কারণ এই জিনিসটা আমার দরকার নেই। এই জিনিসটা একটা সময় ছিল যখন পর্যন্ত নেইভ সেট থিওরি এসেছিল না, ঠিক আছে? এই অ্যাক্সিওমেটিক সেট থিওরিতে অনেকগুলো কিন্তু প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেম কী ছিল না, কনসিস্টেন্সি প্রবলেম অনেক ছিল, যার ফলে কী ছিল, যার ফলে এই সেট থিওরিকে অজস্র প্যারাডক্সের মুখোমুখি হতে হতো, যেগুলোর এই সেট থিওরির কাছে কোনো অ্যান্সার ছিল না, ঠিক আছে? আর এই জন্য 19 শতকের প্রায় শেষের দিকে জর্জ ক্যান্টর উনি প্রথম নিয়ে এলেন নেইভ সেট থিওরি। অ্যাকচুয়ালি আমরা যে সেট বলে জানি, আমরা যে জিনিসটাকে সেট বলে বুঝি, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নেইভ সেট থিওরির একটা পার্ট, ঠিক আছে? ওটা কিন্তু অ্যাক্সিওমেটিক সেট থিওরি নয়, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নেইভ সেট থিওরি, ঠিক আছে? আর এই নেইভ সেট থিওরিকে অনেকে বলে থাকেন নন অ্যাক্সিওমেটিক সেট থিওরি, ঠিক আছে? তো এইটা নিয়ে আপাতত আলোচনা করব। আচ্ছা, এবারে আসছি ডেফিনেশন। আচ্ছা, এই সেটের ডেফিনেশন কিন্তু অনেকে অনেকভাবে দিয়ে থাকেন। আপাতত যেটুকু আমাদের লাগবে ওইটুকু জিনিস হচ্ছে এটাই, যে সেট কি, যে এ সেট ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তাহলে সেটের ডেফিনেশন, এরপরেও কিন্তু অনেক বইতে অনেক কিছু কথা লেখা আছে, ঠিক আছে? আমাদের আপাতত এইটুকু জানলেই হবে, এ সেট ইজ অ্যান ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তো যারা আশা করছি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে ডাইরেক্ট নেই, বা যারা এইচএসের পর ডাইরেক্ট এই জিনিসটা দেখছে, তারা এখানে হয়তো দুটো জিনিস বুঝতে অসুবিধা হবে। এক হচ্ছে ওয়েল ডিফাইন্ড কী জিনিস, আর একটা হচ্ছে ডিস্টিংক্ট কী জিনিস, ঠিক আছে? ডিস্টিংক্ট যদি বুঝতে পেরে যাবে, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা বা ভিন্ন, ঠিক আছে? যেমন এই জিনিসটা দুটো কিন্তু ডিস্টিংক্ট মানে আলাদা, ঠিক আছে? মানে টোটালি ভিন্ন টাইপের জিনিস, মানে ওটাকে বা অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট যাকে, তাকে বলা হয় ডিস্টিংক্ট। আরেকটা টার্ম হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ড টার্মটাকে ঠিকঠাকভাবে বোঝাতে গেলে, একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন বলতে আমরা কী বুঝি? কালেকশন তো সবাই বুঝি। কালেকশন মানে হচ্ছে কিছু সংখ্যক লোকের হোক বা কিছু সংখ্যক এলিমেন্টের হোক একটা সমষ্টি, ঠিক আছে? একটা একত্রিত করে নেওয়া। আর এই ডিস্টিংক্ট মানে কি না, ওখানে কোনো একই জিনিস দুবার আসবে না, ঠিক আছে? সাপোজ একটা জিনিস আমরা একটা কালেকশন আমরা নিচ্ছি, এই কালেকশনের মধ্যে আমরা 1 নিলাম, 2 নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি। এইখানে কিন্তু আমরা এই 1কে কিন্তু সেকেন্ডবার নিতে পারবো না। 1কে সেকেন্ডবার কিন্তু এখানে নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি না, 1টা অলরেডি একবার চলে এসেছিল। যেহেতু বলা আছে ডিস্টিংক্ট, সো এই সেটের মধ্যে কিন্তু 1কে আমি নিতে পারবো না। তাহলে আমাকে অন্যান্য এলিমেন্ট নিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু 1কে কিন্তু নিতে পারবো না। এইবার কোনো একটা সেটে আমি যখন এলিমেন্ট ইনপুট করছি, ইনপুট করার তো কিছু নিয়ম থাকবে। ওই নিয়মটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। যে ওয়েল ডিফাইন্ড নিয়মের সাহায্যে আমরা কোনো সেটে এলিমেন্ট ইনক্লুড করতে পারবো, ঠিক আছে? ওই নিয়মটাকে কিন্তু কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। সেই নিয়মটা কি দেখা যাক। মনে করো তোমাকে বলা হলো যে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের এইখানে একটা বক্স করে দিচ্ছি, ঠিক আছে? এই বক্সের মধ্যে বলা হলো যে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে সেই সমস্ত স্টুডেন্টকে এই বক্সটার মধ্যে আনো যারা ভালো ছেলে, ঠিক আছে? বা বেস্ট স্টুডেন্টস। কী লিখবো? কালেকশন অফ, বেস্ট লিখবো না, গুড,
কালেকশন অফ গুড স্টুডেন্টস, কালেকশন অফ গুড স্টুডেন্টস। ঠিক আছে, আরেকটা বক্স করছি এখানে, এই বক্সের মধ্যে কাদেরকে আনবো, কালেকশন অফ স্টুডেন্টস who got greater than 50 marks। তাহলে এই সেটটার মধ্যে কে থাকছে না স্টুডেন্টস হু গট গ্রেটার দেন 50 মার্কস, আর এই কালেকশনটার মধ্যে কে থাকছে কালেকশন অফ গুড স্টুডেন্টস। ঠিক আছে, এইবার দেখবো যে এটাও একটা সেট, এটাও একটা সেট। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্টকে আমরা এখানেও রাখবো এখানেও রাখবো। তো এই ডিস্টিংক্ট ব্যাপারটা নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কি নিয়ে, ওয়েল ডিফাইন্ড নিয়ে। তো দেখা যাক এখানে কোন রিলেশনটা ওয়েল ডিফাইন্ড। আচ্ছা দেখো, 50-এর থেকে বেশি যারা পেয়েছে ওদের সংখ্যা কিন্তু ওখানে কিন্তু নির্দিষ্ট, মানে তুমি বলতে পারবে হ্যাঁ এই ছেলেটা 50 পেয়েছে, এই ছেলেটা 50-এর বেশি পেয়েছে, এই ছেলেটা 50-এর কম পেয়েছে। মানে ওই স্টুডেন্টগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলতি আমরা, একটা হচ্ছে 50-এর থেকে বেশি, একটা 50-এর থেকে কম, একটা 50। তো যারা 50-এর থেকে বেশি হবে ওদেরকে নিয়ে আমরা এই জায়গাটায় রেখে দিব। তাহলে ওখানে আমাদের একটা স্টুডেন্ট, যদি আমি তোমাদের ক্লাসে যদি একটা স্টুডেন্টকে বলি যে আচ্ছা এই স্টুডেন্টটাকে তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে আমি ওই সেটের মধ্যে রাখবো কি রাখবো না, এটা কিন্তু বলে দিতে পারবে যে হ্যাঁ এই সেটের মধ্যে ছেলেটাকে রাখা উচিত কি উচিত না, ওটা কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া যাবে। কিন্তু এইখানে দেখো কালেকশন অফ গুড স্টুডেন্টস, তোমার দৃষ্টিতে যে ছেলেটা ভালো তুমি তাকে এখানে রাখলে, কিন্তু অন্য একজনের চোখে সেই ছেলেটা ভালো নয়, সে বলবে যে না আমি ওকে এখানে রাখবো না। এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন নয়। তাহলে একটা আমাকে নিয়ম বা একটা আমাকে কি বলবো, একটা আমাকে রুলস এমনভাবে এখানে সেট করতে হবে সেটের উপর, যাতে করে ওই রুলসটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে যেন চেঞ্জ না হয়ে যায়, ওই রুলটা সবসময়ের জন্য যেন একই থাকে। ওটাকে বলা হচ্ছে এখানে ওয়েল ডিফাইন্ড কালেকশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন, এটা কিন্তু ভুল বললাম, এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন নয়। ঠিক আছে, তার মানে এটা কিন্তু আমাদের সেট হতে পারবে, কিন্তু এটা সেট হবে না। ওয়েল ডিফাইন্ড জিনিসটা কি আশা করছি বোঝা গেছে, যে নিয়মটা সাহায্যে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ কোনো একটা এলিমেন্টকে ওই জায়গায় আমরা ইনক্লুড করতে পারবো হ্যাঁ কি না, ওই নিয়মটাকে বলবো আমরা কি ওয়েল ডিফাইন্ড রুলস। ঠিক আছে, বা ওয়েল ডিফাইন্ড সেট। আচ্ছা, এবার তো গেলে সেটের ডেফিনেশন। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা আসছি, কিছু নোটেশন। একটা সেটকে প্রকাশ করা হয় ব্র্যাস বা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেলি একটা সেটকে কিন্তু এলিমেন্টারি ওয়েতে প্রকাশ করার জন্য হচ্ছে এইটা। এবং এখন বলবে যে এলিমেন্টারি ওয়ে কি, এলিমেন্টারি ওয়ে মানে হচ্ছে একটা সেটের এলিমেন্টসগুলোকে যদি আমরা লিখে দেখাতে যাই তাকে বলা হচ্ছে এলিমেন্টারি ওয়ে। ঠিক আছে, একটা সেটকে যদি আমরা মুখে ডাকার জন্য যে নামে ডাকবো ওটা কিন্তু এলিমেন্টারি ওয়ে নয়। সাপোজ এ একটা সেট, বি একটা সেট, তোমাদের ক্লাস একটা সেট, ওটা কিন্তু এলিমেন্টারি ওয়ে নয়, এটা হচ্ছে এলিমেন্টারি ওয়ে। ঠিক আছে, এর মধ্যে যত সমস্ত স্টুডেন্ট থাকবে, এর মধ্যে যত সমস্ত এলিমেন্ট থাকবে সবগুলোকে নিয়ে কিন্তু হচ্ছে কি একটা এলিমেন্টারি ওয়েতে আমরা এটা লিখছি। ঠিক আছে, মানে রিপ্রেজেন্টেশন থ্রু এলিমেন্টস। যেমন এখানে আমরা লিখতে পারি এ বি সি ডি ডট ডট ডট। ঠিক আছে, এই পুরো সেটটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল বি, যা খুশি। ঠিক আছে, যা দিয়ে প্রকাশ করবো না কেন ওটা কিন্তু একটু ক্যাপিটালে লেখার চেষ্টা করব। ঠিক আছে, ওটাকে তুমি ক্যাপিটাল এও বলতে পারো, ক্যাপিটাল বিও বলতে পারো, যা খুশি বলতে পারো। একটা সেটকে আমরা ডিনোট করব কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে, আর ওই সেটের মধ্যে এলিমেন্টসগুলো এইভাবে থাকবে, আর ওই সেটটাকে কিন্তু একটা ব্র্যাসের মধ্যে থাকতে হবে। হয়েছে? আচ্ছা, এইটা গেল সেটের রিপ্রেজেন্টেশন এক ধরনের। ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় এলিমেন্টারি ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। কি বললাম? এলিমেন্টারি ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা একটু লিখে দিচ্ছি, রিপ্রেজেন্টেশন অফ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেট, এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু দুভাবে করা যায়। একটা কিন্তু কি ওয়েতে, এলিমেন্টারি ওয়েতে, আরেকটা হচ্ছে ওটার নাম হচ্ছে স্টেটমেন্ট বেসড বা কন্ডিশন ইম্পোজড ওয়ে।
কন্ডিশনাল ইম্পোজড ওয়ে বা কন্ডিশন ইম্পোজড ওয়ে, যা খুশি বলতে পারো। এলিমেন্টারি ওয়েটা কি? এলিমেন্টারি ওয়েটা হচ্ছে তুমি সেটের এলিমেন্টসগুলোকে ডাইরেক্ট যাতে করে দেখা যায় ওইভাবে লিখবে। যেমন একটা সেটের মধ্যে আমি ধরো লিখলাম এ বি সি ডি, এইটা হচ্ছে কিন্তু এলিমেন্টারি ওয়ে। বা ধরো তুমি সেটার মধ্যে লিখলে 1 2 3 4, এটা হচ্ছে এলিমেন্টারি ওয়ে, মানে তুমি সেটটাকে এক্সপ্রেস করছো এলিমেন্টের দ্বারা, এটা হচ্ছে এলিমেন্টারি ওয়ে। আর কন্ডিশনাল ইম্পোজড ওয়ে কি? কন্ডিশনাল ইম্পোজড ওয়ে মানে হচ্ছে তুমি কিন্তু সেটের এলিমেন্টগুলোকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছ না, ঠিক আছে, তুমি সেটের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছ যে এই সেটের মধ্যে কারা থাকবে, এই সেটের মধ্যে তারা থাকবে যারা, এই সেটের মধ্যে তারা থাকবে যারা কোনো একটা কন্ডিশন ফলো করে, এক্স স্যাটিসফাই কিছু একটা, এই সেটের মধ্যে তারা থাকবে যারা কিছু একটা স্যাটিসফাই করে। যেমন উদাহরণ দিব, যেমন এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 5, মানে 5-এর থেকে বড় সমস্ত নাম্বার কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবার এখানে একটু স্পেসিফাই করে দিতে হবে যে এটা রিয়েল নাম্বার কি কমপ্লেক্স নাম্বার, যাই হোক ওটা বড় কথা নয়। বা তুমি এখানে এইটুকু বলতে পারো যেখানে সমস্ত এক্স তারা থাকবে যারা অট, যারা অট, ঠিক আছে, সেই সমস্ত এক্স আছে যারা কি অট। তাহলে এখানে কারা কারা থাকবে? এখানে থাকবে 1 3 5 7, এইগুলো সবাই থাকবে এখানে, ঠিক আছে। তাহলে একটা সেটকে কিন্তু আমরা দুভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে কন্ডিশনাল ওয়েতে আর একটা হচ্ছে এলিমেন্টারি ওয়েতে। এবার আচ্ছা, এবার আসছি একটা সেটকে প্রকাশ করতে গেলে তার অর্ডার কি ইম্পর্ট্যান্ট? অর্ডার কি? অর্ডার হচ্ছে তুমি একটা সেটের মধ্যে যে এলিমেন্টসগুলোকে লিখছো, সেই এলিমেন্টসগুলোকে লেখার সময় তাদের পজিশনের উপর কি কোনো ডিপেন্ড করে? সাপোজ আমি একটা সেট লিখলাম এইভাবে এ বি সি ডি, এটা একটা সেট। আরেকজন লিখলে এইভাবে এ সি ডি বি। দেখো এর ফার্স্টে এ আছে, এর ফার্স্টে এ আছে, এর সেকেন্ডে বি আছে, এর সেকেন্ডে কিন্তু হয়ে গেছে সি। এখন তুমি বলবে যে এই সেটটা যদি এ হয় তাহলে এই সেটটা তো এ হবে না, কারণ এখানে যেহেতু, কিন্তু একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে যতগুলো এলিমেন্ট ছিল এখানে ততগুলো এলিমেন্ট আছে, শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে, ওদের পজিশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মানে এখানে বিটা এখানে ছিল সেকেন্ড পজিশনে, এখানে বিটা চলে এসেছে লাস্ট পজিশনে। আর কোনো কিছু চেঞ্জ হয়েছে? ডি এর পজিশন চেঞ্জ হয়েছে, সি এর পজিশন চেঞ্জ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, কিন্তু দেখো সমস্ত এলিমেন্ট কিন্তু একই আছে। এইখানে কিন্তু আমরা বলবো না যে এই সেটটা কিন্তু আনইকুয়াল, এখানে কি বলবো, দুটো সেটই কিন্তু আমাদের একই। তার মানে কি, একটা সেট হচ্ছে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা সেট কখনোই তার এলিমেন্টের অর্ডারের উপরে ডিপেন্ড করে না। একটা সেট সবসময়ের জন্য কি অর্ডার ফ্রি, তুমি ওর এলিমেন্টকে যেভাবে খুশি লিখো না কেন সেট কিন্তু সবসময়ের জন্য একই থাকবে, ওটা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এইবার আসি সেটা কিছু বিশেষ ধরনের জিনিস, ঠিক আছে। তার মধ্যে প্রথম আসছি সাবসেট। সাবসেট, আচ্ছা আচ্ছা, ওখানে সেট নোটেশন প্রকাশ করার সময় একটা যে সাইন দিচ্ছিলাম না, যে এক্স এইটা, তারপর এক্স গ্রেটার দেন 5, এই চিহ্নটা হচ্ছে সাচ দ্যাটকে প্রকাশ করে, সাচ দ্যাট, এই চিহ্নটা কাকে প্রকাশ করে? সাচ দ্যাট এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 5, যখন মুখে বলবে এইভাবে বলবে যে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 5, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি সাবসেট। সাবসেট কি? ধরে নাও এস একটা সেট, ক্যাপিটাল এস, ঠিক আছে, ক্যাপিটাল এস হচ্ছে একটা সেট। এইবার এই সেটটা কিছু একটা দিয়ে দাও, ধরো 1 2 3 4, ঠিক আছে। এইবার এই এসের যে সাবসেট, দেখো 1 2, আমি আরেকটা সেট নিচ্ছি 1 2 3, আরেকটা সেট নিচ্ছি শুধু 1, আরেকটা সেট নিচ্ছি 2 3। দেখো এই 1 2 3ও কিন্তু এস এর মধ্যে আছে, দেখো এস এর মধ্যে আছে, 1ও কিন্তু এস এর মধ্যে আছে, 2 3ও কিন্তু এস এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এমন একটা সেট যে সেটটা এস এর মধ্যেই বিলং করবে তাকে বলবো এস এর সাবসেট, ঠিক আছে। তাহলে সাবসেট কাকে বলবো না, এ উইল বি subset of S if and only if
এটা বলছি কি জিনিস, every elements of A will be also elements of S. বোঝা গেছে না যায়নি? A will be subset of S if and only if every elements of A will be also elements of S. আচ্ছা, যারা জানো না ইফ অ্যান্ড অনলি ইফ জিনিসটা কি তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখো আমি এক্ষুনি লিখেছিলাম IFF, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে। ইফ অ্যান্ড অনলি ইফ কেন ইউজ করেছিলাম ওখানে, ওখানে কি শুধু ইফ ইউজ করলে হতো না? অবশ্যই হতো, কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ ইউজ করার পিছনে কারণ হচ্ছে একটা জিনিস দেখো, এটাকে আমরা কন্ডিশন বলে থাকি, একটা হচ্ছে ডাইরেক্ট কন্ডিশন, একটা হচ্ছে রিভার্স কন্ডিশন। এটা দেখো, দেখো তোমাদেরকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, দেখো একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ধরো A ইমপ্লাইজ বি, এটা বিকে ইমপ্লাই করে, ঠিক আছে। এটা বিকে ইমপ্লাই করে মানে কি, এ হচ্ছে কোনো একটা ঘটনা, সেটা কিন্তু বিকে ইমপ্লাই করে। যেমন উদাহরণ কি, যেমন উদাহরণ হচ্ছে ওই যে ছাতা নিয়ে বেরোনো আর বৃষ্টি হওয়া, ঠিক আছে। ওই ওই তুমি ওই দুটো কেস এখানে ভাবো, ওই দুটো কেস এখানে ভাবো যে বৃষ্টি হবে তাই তুমি ছাতা নিয়ে বেরো, ঠিক আছে। এই যদি হয় বৃষ্টি হবে তাই তুমি ছাতা নিয়ে বেরো, ঠিক আছে। যদি উল্টে বলি যে বি ইমপ্লাইজ এ, এটা কি ঠিক হবে? দেখো দেখি, তুমি ছাতা নিয়ে বেরো, তুমি ছাতা নিয়ে বেরো, বৃষ্টি হবে, তুমি ছাতা নিয়ে বেরো, বৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে দেখো এ যখন বিকে ইমপ্লাই করছে, বিও কিন্তু একে ইমপ্লাই করছে। এখানে উদাহরণটা যদি তুমি ঠিকঠাক না বুঝতে পারলে, আমি আরও একটু যদি সহজ করে কিছু উদাহরণ বলা, আচ্ছা দেখা যাক, ওটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। মোটামুটিভাবে ইফ অ্যান্ড অনলি ইফের উদ্দেশ্য হচ্ছে এটুকুই, যে যদি এবং কেবলমাত্র যদি, যদি এবং কেবলমাত্র যদি মানে হচ্ছে যদি কোনো একটা ঘটনা অপর ঘটনাকে ইমপ্লাই করে, ওই অপর ঘটনাটাও কিন্তু ফার্স্ট ঘটনাটাকে ইমপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওটা হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি। আর যদি শুধু যদি হতো কী হতো, আমরা যদি লিখতাম যে ইফ এ দেন বি, মানে এখানে কিন্তু শুধুমাত্র এ ইমপ্লাই করছে বিকে, মানে এ ঘটলে বি ঘটবে। কিন্তু যদি বলি এ ইফ অ্যান্ড অনলি ইফ বি, তাহলে কিন্তু দুটো ইমপ্লাই করে যাবে, মানে এ ঘটলে যেমন বি ঘটবে, সঙ্গে সঙ্গে বি ঘটলেও কিন্তু এ ঘটবে, ঠিক আছে। তাহলে আমি সাবসেটের ডেফিনেশনে কি বলেছিলাম, যে ওর প্রত্যেকটা এলিমেন্টস যদি তার মধ্যে থাকে তাহলে তাকে সাবসেট বলবো, আর যদি সাবসেট বলি তাহলে তার প্রত্যেকটা এলিমেন্টস তার মধ্যে থাকবে, মানে দুটোই আমরা বলতে পারি। ওই জন্য এখানে ইফ অ্যান্ড অনলি ইউজ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার এই সাবসেট দু ধরনের হয়, একটা হচ্ছে কি প্রপার সাবসেট, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। একটা হচ্ছে প্রপার সাবসেট আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট কি, এ একটা সেট, আচ্ছা একটা কথা বলো তো, এ যদি একটা সেট হয় তাহলে আমি আরেকটা সেট নিয়ে নিলাম এ, দুটো সেট তো একই সেট, তাহলে আমরা কি বলতে পারি যে এ এর সাবসেট। সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা, সবসময় মনে রাখবে, আমি দেখাচ্ছি আর একটু পরে। সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা প্রপার সাবসেটের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে তার চিহ্ন কেমন হয়, ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে হচ্ছে এইটা, এটা হচ্ছে ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে। বলে দিই, এই চিহ্নটার মানে হচ্ছে এই প্রপারের ক্ষেত্রে কী হয়, প্রপারের ক্ষেত্রে হচ্ছে সমান হবে না, মানে অবশ্যই কিন্তু এর থেকে বি কিন্তু ছোট হবে। যদি এইখানে আমি লিখি প্রপারের ক্ষেত্রে এই যে বি সাবসেট অফ এ, তার মানে হচ্ছে যে বি এর মধ্যে তো অবশ্যই আছে, বিকে বাদ দিয়েও আরও একটা এলিমেন্ট এমন আছে যেটা এতে আছে,
ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আমি যদি উদাহরণটা এইভাবে নিই, এ সমান ধরো 1 2 3 এইভাবে নিয়েছি, তাহলে বি সমান কিন্তু এখানে পুরো 1 2 3 নেওয়া যাবে না, 1 2 3 থেকে একটু ছোটো নিতে হবে, হয় তুমি 1 নাও ঠিক আছে, 1 2 নাও ঠিক আছে, কিন্তু 1 2 3 নেওয়া যাবে না। ঠিক আছে, তখন আমরা বলবো বি কিন্তু প্রপার সাবসেট হবে, এটা কিন্তু হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন। ঠিক আছে, আর নিচে এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে কি, তোমরা যেমন লেসার ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু দাও, সেমনি এখানে সাবসেটের ক্ষেত্রে নিচে এই চিহ্নটা দেওয়া মানে কি, মানে হচ্ছে ওই সেটটা কিন্তু সমানও হয়ে যেতে পারে, মানে ইন বাই চান্স যদি বি ইকুয়ালস টু এ হয়ে যায়, তাহলে তখন কি হবে, তাহলে তখন বি যা এ তা, তখন এই চিহ্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ইমপ্রপারের ক্ষেত্রে আমরা ইউজ করবো এই চিহ্নটা, যদি কোথাও বলা থাকে যে ইমপ্রপার সাবসেট, তাহলে হচ্ছে এইটা। আর যদি ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে তোমরা এটা না ইউজ করে তোমরা ডাইরেক্ট কিন্তু সমান চিহ্ন ইউজ করে দিতে পারো। ঠিক আছে, ইন জেনারেলি এই নোটেশনটা আমার মতে এই নোটেশনটা ইউজ করাটা ঠিক নয়, তোমরা যেখানে ইমপ্রপার সেখানে ডাইরেক্ট সমান চিহ্ন বসাও, আর যেখানে প্রপার সেখানে ডাইরেক্ট সাবসেট চিহ্ন বসাও। ঠিক আছে, এই চিহ্নটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আচ্ছা, যদি বলা হয় যে বি এ এর সাবসেট, ঠিক আছে, তাহলে তোমরা লিখে দিবে যে বি সাবসেট হবে এই নোটেশনটা। যদি বলা হয় যে বি এ এর সাবসেট নয়, তখন কীভাবে লিখবে, তখন লিখবে বি এ এর সাবসেট নয়, হয়ে গেল। আর আরেকটা নোটেশন এখানে শেখাচ্ছি, সেটা হচ্ছে বিলংস টু, এই সাইনটা হচ্ছে বিলংস টু সাইন। ঠিক আছে, এই বিলংস টু সাইনটা কি ইন্ডিকেট করে, সেটের মধ্যে এলিমেন্টসকে ইন্ডিকেট করে। সাবসেট চিহ্নটা কার জন্য ছিল, সেটের জন্য। বিলংস টু চিহ্নটা কার জন্য থাকবে, সেটার মধ্যে এলিমেন্টসগুলোর জন্য। সাপোজ এই একটা এলিমেন্ট, ওটা কোথায় আছে, ক্যাপিটাল এতে আছে। এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে এ একটা সেট, তাতে যা এলিমেন্ট থাকুক ঠিক আছে, কিন্তু তার মধ্যে কে থাকবে, এও থাকবে। ঠিক আছে, এটা কিন্তু এটাকে ইমপ্লাই করে, এটাও এটাকে ইমপ্লাই করে, এখানেও ওই ইফ এন্ড অনলি কন্ডিশন থাকছে। এ বিলংস টু এ, এই কথাটা মানে হচ্ছে এইটা, আর এটা বলা থাকলে বলে দিতে পারবে যে এ বিলংস টু এ। ঠিক আছে, যদি কথা বলা থাকে যে এ ডাজ নট বিলংস টু এ, মানে স্মল এটা ক্যাপিটালের মধ্যে নেই, তখন কি হবে, তখন হচ্ছে এই এ সেটার মধ্যে অন্য যে কেউ থাকুন না কেন এ থাকবে না। জিনিসগুলো খুবই ইজি, আশা করছি বোঝা গেছে। আচ্ছা, এরপরে কয়েকটা স্পেশাল সেট, একটা হচ্ছে ফাই। এই ফাইটা কি, এই ফাইটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি নাল সেট। কি বলে থাকি এটাকে, নাল সেট। নাল সেট মানে কি, নাল সেট মানে হচ্ছে সেট চিহ্ন দেবেই হবে, তার ভেতরে কাউকে রাখবে না। ভেতরে অনেকে কিন্তু ভুল করে কি বসিয়ে দেয়, জিরো বসিয়ে দেয়। জিরো কিন্তু নাল সেট নয়, এটা সবসময় মাথায় রাখবে। জিরো কিন্তু নাল সেট নয়। নাল সেট হচ্ছে কি, এমন একটা সেট যার মধ্যে কেউ নেই, নাল মানে ফাঁকা, ভেতরে কেউ নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাল সেট। এবার যদি কোশ্চেন করা হয়, আচ্ছা এই নাল সেট কি এ সাবসেট, এর মধ্যে কে কে আছে না আছে জানি না, এর মধ্যে কে কে আছে না আছে কিছু জানি না, বলা হচ্ছে নাল সেট কি এ এর সাবসেট, নাল সেটের মধ্যে তো কেউ নেই, নাল সেটের মধ্যে তো কেউ নেই, ওটা কি এ এর সাবসেট হবে? আমরা ডেফিনেশন পড়তে গিয়ে কী পড়েছিলাম, সাবসেটের ডেফিনেশন পড়তে গিয়ে কী বলেছিলাম, কোনো একটা সেটকে অন্য একটা সেটের সাবসেট বলা হবে যদি এর মধ্যে সমস্ত এলিমেন্ট ওর মধ্যে গিয়ে থাকে। এখানে তো কোনো এলিমেন্টই নেই, এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, তোমাকে যখন কোনো একটা কন্ডিশন বলছে, কন্ডিশনটা কি বলছে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যারা থাকবে তাদেরকে সবাইকে এর মধ্যে থাকতে হবে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যদি এখানে কেউ না থাকে তাহলে আমার ওই কন্ডিশনটা নিয়ে কোনো ভাবারই দরকার নেই। কন্ডিশনটা তখনই আসছে যখন এখানে কোনো আমি এলিমেন্ট পাচ্ছি। তাহলে আমি যদি এখানে কোনো এলিমেন্টই নাই পাই, তাহলে এখানে কি আমার ওই কন্ডিশনটা ভাবার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে নাল সেট এ এর সাবসেট, ব্যাস, নাল সেট এ এর সাবসেট। দেখো, কোনো একটা কন্ডিশন আমরা কখন ইম্পোজ করি, আমরা সেই সমস্ত এলিমেন্টসের ক্ষেত্রেই কন্ডিশন ইম্পোজ করি যে সমস্ত এলিমেন্টের এক্সিস্টেন্স আছে। এক্ষেত্রে তো কোনো এলিমেন্টেরই এক্সিস্টেন্স নেই, তাহলে এক্ষেত্রে কন্ডিশন চেক করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি সমস্ত সেটের সাবসেট। বোঝা গেছে না যায়নি? এটা হচ্ছে তাহলে নাল সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট, তুমি এ বলো, বি বলো, সি বলো, তুমি যা কালেকশন নাও, পৃথিবীতে যত রকম সমস্ত সেট হতে পারে, সমস্ত সেটের সাবসেটকে নাল সেট। ঠিক আছে, এইবার হচ্ছে সিঙ্গেলটন সেট।
সিঙ্গেলটন সেট মানে কি? সিঙ্গেলটন সেট মানে হচ্ছে কোনো একটা সেট যার মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে, আর কেউ নেই। সিঙ্গেলটন সেট হচ্ছে যার মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে, যার মধ্যে শুধুমাত্র একটা, ধরো এখানে রেখে দিলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো ধরো কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে? যা যে সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে তাকে আমরা বলবো কি? সিঙ্গেলটন সেট। কি বলবো? সিঙ্গেলটন সেট। আচ্ছা, এইবার একটা কোশ্চেন করছি, বলো দেখি 2 ইকুয়ালস টু 2, আমি কি ঠিক লিখেছি? 2 ইকুয়ালস টু 2 আমি কি ঠিক লিখেছি? এই ক্ষেত্রে 2টা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, যার মান হচ্ছে 2, যেটা আমরা সবাই জানি। এই 2টা আমরা অনেক দিন থেকে চিনে আসছি। এই 2টা হচ্ছে একটা সেটের মধ্যে আছে। দুটো জিনিস কি একই? এই জিনিসটা আর এই জিনিসটা, দুটো জিনিস কি একই? ভেবে দেখো, একই একই হয় কি না হয়? এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমাদের একই নয়, কারণ এটা একটা সেট, এটা একটা এলিমেন্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কি? একটা এলিমেন্ট যেটা সেটের মধ্যে থাকে। এটা কি? এটা হচ্ছে একটা সেট। দুজনের ক্যারেক্টারিস্টিক আলাদা, দেখতে একই হলো, দুজনের ক্যারেক্টারিস্টিক কিন্তু এখানে আলাদা, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু কখনোই একই হবে না। আচ্ছা, এইবার সেটের উপরে কিছু অপারেশনস নিয়ে আলোচনা করব। প্রথমে বলি অপারেশন জিনিসটা কি। যেমন তোমরা নাম্বারের উপরে যে সমস্ত অপারেশন জানো সেগুলো হচ্ছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন। ওইগুলো হচ্ছে নাম্বারের উপরে অপারেশন। এই ক্ষেত্রে অপারেশনগুলো কার উপর হবে? সেটের উপরে হবে, ঠিক আছে? তাহলে সেটের উপর কী কী ধরনের অপারেশন ডিফাইন করা যায়? আপাতত কয়েকটা অপারেশন হচ্ছে এইরকম। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার ডিফারেন্স আছে। আর একটা আছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা, আপাতত কটা জানলেই হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কিন্তু সেটের উপরে কিছু অপারেশনস। তো দেখা যাক কোন অপারেশন কীভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, কথায় কিন্তু একটা স্পেশাল সিম্বল আছে। ইউনিয়নের সিম্বলটা কিন্তু এইভাবে, ইন্টারসেকশনের সিম্বল এইটা, কমপ্লিমেন্টেশন হচ্ছে ছোট্ট করে সি, যে সেট হবে সেই সেটের মাথার উপরে, ধরো এখানে যদি সেট লেখা থাকে তার মাথার উপরে হবে এটা। ডিফারেন্স, সিঙ্গেল ডিফারেন্সের জন্য তার সাইনটা হচ্ছে এইটা, আর সিমেট্রিক ডিফারেন্সে হচ্ছে ডেল্টা সাইন। পরপরে একটা করে বলছি, ঠিক আছে? ফার্স্ট ছিল কি আমাদের? ইউনিয়ন। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আমরা দুটো সেট নেব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এদের মধ্যে ইউনিয়নটা কীভাবে ডিফাইন করব? এদের মধ্যে ইউনিয়নটা এটা হবে যে এক্স such that x belongs to a or x belongs to b, মানে এক্সটা এ থাকতে পারে অথবা বিতে থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু কমন পোর্শন নয়, এক্সটা এতে থাকতে পারে অথবা বিতে থাকতে পারে। তাদের সমষ্টিটাকে নিয়ে নেব, সমষ্টি নয় মানে কালেকশনটাকে নিয়ে নেব, ওটাই হচ্ছে কি আমাদের এ ইউনিয়ন বি। একটা কথা এখানে বলে দিই, অপারেশন যখন বলছি, তো অপারেশন অ্যাকচুয়ালি আপাতত এখন দুটোই জানো, ঠিক আছে? একটা হচ্ছে ইউনারি অপারেশন,
আর একটা হচ্ছে বাইনারি অপারেশন। এখানে আছে ইউ, দেখতে পাচ্ছ ইউ বা ইউনারি কথাটা আছে না, ইউএন দিয়ে যে কথাটা আছে, এইটা আসছে কোথেকে বলো তো? এটা আসছে ইউনিট থেকে। ইউনিট মানে হচ্ছে এক, আমরা জানি ইউনিট মানে এক হিসেবে ধরা হয়। মানে যে সমস্ত অপারেশন শুধুমাত্র একজনের উপর কাজ করে তাকে আমরা বলবো ইউনারি অপারেশন। যে সমস্ত অপারেশন শুধুমাত্র একজনের উপর কাজ করে তাকে বলবো ইউনারি অপারেশন। আর যে সমস্ত অপারেশন অ্যাপ্লাই করার জন্য দুটো জিনিসকে দরকার হয়, যে সমস্ত অপারেশন দুটো জিনিসের মধ্যে কাজ করে তাকে বলবো বাইনারি অপারেশন। ঠিক আছে, এই ইউনিয়নটা অ্যাপ্লাই করার জন্য দেখো এদিকে একটা সেট লাগছে, এদিকে একটা সেট লাগছে, মানে দুটো সেটের মাঝখানে এটা অ্যাপ্লাই হয়েছে বলে ইউনিয়নটা একটা কি অপারেশন? এটা কিন্তু একটা বাইনারি অপারেশন। ইউনিয়ন কিন্তু একটা বাইনারি অপারেশন। ঠিক আছে, তাহলে ইউনিয়ন কি হলো? ইউনিয়ন হচ্ছে কি না এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। একটা উদাহরণ দিয়ে দেখে নিই, আমি খুব সহজ উদাহরণ দিব। ধরো 1 2 3 4, আর এখানে বি ধরো নিয়ে নিলাম 1 2 5 6। ঠিক আছে, তাহলে এবার এ ইউনিয়ন বি কি হবে? এক কাজ করো, এখানে এর মধ্যে যতগুলো আছে সবগুলো লিখে ফেলো, কারণ আমার তো এর মধ্যে তো সবাইকে নিতে হবে। এক্স বিলংস টু এ ছিল 1 2 3 4, সবাইকে লিখে ফেলেছি আগে। ঠিক আছে, এরপর দেখবো বির মধ্যে সমস্ত এলিমেন্টকে নিতে হবে। এবার বির মধ্যে কি কি আছে? 1 2 5 6। এবার 1 2 5 6 সবাইকে তো লিখে দিতে পারবো না, কারণ কি আমি যদি এখানে 1কে লিখি, দেখো এখানে আগে থেকে একটা 1 লেখা আছে, আর আমরা সেটা ডেফিনেশন থেকে প্রথমেই বলেছিলাম সেটার মধ্যে ডিস্টিংক্ট অবজেক্ট থাকবে, কখনো একই অবজেক্ট দুবার রিপিট করবে না। তাহলে এখানে কিন্তু আমরা 1টাকে সেকেন্ড বারের জন্য বসাতে পারবো না, তো আমার 1টাকে আমরা অমিট করছি। এখানে 2 বসাতে পারবো, 2 কিন্তু একবার আছে, 2 আর বসাবো না। 5 বসাতে পারবো, হ্যাঁ 5 বসাতে পারবো, কারণ 5 আগে ছিল না। সিমিলারলি 6 বসাতে পারবো, অ্যান্ড সো অন। ঠিক আছে, যদি এটা বড় সেট থাকে তাহলে আরও চলবে। আপাতত এটাই হচ্ছে ইউনিয়ন বি, বোঝা গেছে। এবার আসছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা কেমন? ইন্টারসেকশনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি কে ডিফাইন করব কিভাবে? এই ইন্টারসেকশন বি সমান হচ্ছে x such that x belongs to a and x belongs to b। খুব ভালো করে লক্ষ্য করবে, আগে কিন্তু ছিল অর, এখন হচ্ছে অ্যান্ড। অর থাকলে কি হতো, অ্যান্ড থাকলে কি হচ্ছে? অ্যান্ড থাকা মানে হচ্ছে এক্সটা এ আর বি এর কমন পোর্শনের মধ্যে আছে, এক্সটা এ এবং বি এর কমন পোর্শনের মধ্যে আছে। একটা উদাহরণ নিয়ে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। এ সমান 1 2 3 4, বি সমান বি নিচ্ছি 2 3 4 5। তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা এতেও আছে এবং বিতেও আছে। দেখো 1 এতে আছে কিন্তু বিতে নেই, তার মানে 1 এখানে আসবে না। 2 এতেও আছে বিতেও আছে, তার মানে 2 আসবে। 3 দুটোতে আছে 3 আসবে। 4 দুটোতে আছে 4 আসবে। 5 দুটোতে নেই 5 আসবে না, তার মানে এখানে আমাদের শেষ। এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি 2 3 4। দেখো এখানে ইন্টারসেকশন অপারেশন অ্যাপ্লাই করার জন্য কটা সেট লেগেছে? আমাদের দুটো সেট লেগেছে। দুটো সেট লাগার জন্য এই ইন্টারসেকশন অপারেশনটা কিন্তু একটা কি অপারেশন? বাইনারি অপারেশন। বলে দিয়েছিলাম আগে যে বাইনারি অপারেশন হচ্ছে কি না, বাইনারি অপারেশন অ্যাপ্লাই করার জন্য যার উপর অ্যাপ্লাই করছি ওই রকম এলিমেন্টকে আমাদের দুটো দরকার। ঠিক আছে, এখানে একটা সেটের উপর অ্যাপ্লাই করছি, ওই জন্য দুটো সেট লাগছে। আচ্ছা, এটা হলো ইন্টারসেকশন। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা দেখো কি জিনিস। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ধরো কমপ্লিমেন্ট জানতে গেলে আরও একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা আমি আগে বলিনি। আচ্ছা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিমেন্ট জানতে গেলে তুমি সেই সমস্ত সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট বের করতে পারবে যে সমস্ত সেট কোনো একটা জায়গা থেকে তোলা হয়েছে। ঠিক আছে, যে সমস্ত সেট কোনো একটা ভিড় জায়গা থেকে তোলা হয়েছে, মানে কোনো একটা কালেকশন থেকে তোলা হয়েছে। ঠিক আছে, আমি যদি একটু ছবি দিয়ে বোঝাই, ধরো এইটা একটা সেট ছিল, এইটা একটা সেট ছিল বলতে এই সেটটাকে আমরা ধরে নিব ইউনিভার্সাল সেট বা ডিনোট করবো এইভাবে ইউ। এই ইউ আর এটা কিন্তু আলাদা, এটা ইউনিভার্সাল সেটের ক্যাপিটাল ইউ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউ এর মতন দেখতে, কিন্তু ইউ নয়, এটা একটা সাইন, এটা কিন্তু ইউ, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। ঠিক আছে, ক্যাপিটাল ইউ।
আচ্ছা, এই ইউনিভার্সাল সেট ক্যাপিটাল ইউ কি ডিনোট করে? এই ইউনিভার্সাল সেট হচ্ছে, ধরো যখন আমাকে ডিফাইন করে দিবে যে লেট ইউ ইজ অ্যান ইউনিভার্সাল সেট, তখন তোমাকে ভেবে নিতে হবে যে ইউ ছাড়া আমি অন্য কোথাও হাত পা মেলাতে পারবো না, আমাকে ইউ এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। যা কিছু ভাবি, যা কিছু করি না কেন, পুরোটাই আমাকে কিন্তু কাম্য থাকতে হবে ইউ এর মধ্যে। মানে তোমাকে ওই মুহূর্তে ভেবে নিতে হবে যে ইউ ছাড়া এই পুরো জগতে আর কিছু নেই, আপাতত এই অঙ্কটার ক্ষেত্রে ইউ ছাড়া এই পুরো জগতে আর কিছু নেই। দ্যাট মিনস ইউ ইজ অ্যান ইউনিভার্সাল। ঠিক আছে, তার মানে তুমি এই মুহূর্তে জানো যে ইউটাই হচ্ছে পুরো সব কিছু। এইবার তার মধ্যে আমি একটা সেট তুলে নিচ্ছি এ, এটা কোথা থেকে তুলছি আমি? ইউ থেকে তুলছি। দ্যাট মিনস কি, এটা ইউ এর একটা সাবসেট। ধরো এ, ধরো এই সেটটা, এ ধরো এই সেটটা, এটাকে আমি কোথা থেকে তুলে নিচ্ছি? ইউ থেকে তুলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি বলবো? ইউ এর একটা সাবসেট। এটা তাহলে ইউ এর একটা সাবসেট। দেখো ডিফারেন্ট সেটের ক্ষেত্রে কিন্তু তার ইউনিভার্সাল সেট পাল্টে যায়। তুমি ভাববে না যে এমন একটা ইউনিভার্সাল সেট আছে যার মধ্যে সব ঢুকে যাবে, সমস্ত এলিমেন্ট ঢুকে যাবে, ওরকম কিন্তু কখনো হয় না। কারণ দেখো একটা সেটকে ডিফাইন করার জন্য তার আলাদা আলাদা রুলস থাকে। ঠিক আছে, ওই রুলসের আন্ডারে ইউনিভার্সাল সেটকে আমরা ডিফাইন করতে পারি, বা কোনো কোশ্চেনে বলা থাকতে পারে, বা কোথাও গিভেন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো ইউনিভার্সাল সেট কিন্তু ইউনিক নয়, ডিফারেন্ট অ্যাসপেক্টে কিন্তু ইউনিভার্সাল সেট পাল্টে যায়। আপাতত যে জায়গায় ইউনিভার্সাল সেট দেখতে পাবে, ওই জায়গায় ওইটুকু প্রস্থানের জন্য কিন্তু এইটা ভেবে নিতে হবে যে সমগ্র, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো ধরো তোমাকে একটা জায়গায় এরকম বলা আছে যে ইউ একটা ইউনিভার্সাল সেট আর এ হচ্ছে ইউ এর একটা সাবসেট। এতদূর যখন বলে দিয়েছে, এরপরে আসবে কমপ্লিমেন্ট। এতদূর না পড়া থাকলে তুমি কমপ্লিমেন্টের কথা ভাবতে পারবে না। তোমাকে যদি সিম্পল এক কোথাও বলে দেয় যে এ একটা গিভেন সেট, এর কমপ্লিমেন্ট হয়, তোমাকে তখন ভেবে নিতে হবে যে এখানে একটা ইউনিভার্সাল সেট বিলং করছে, যে ইউনিভার্সাল সেটটা হয়তো ওই জায়গায় হয়তো দেখা যাচ্ছে না বা দেয়নি, গিভেন নেই, কিন্তু ওখানে একটা ইউনিভার্সাল সেট অবভিয়াসলি বিলং করছে। ইউনিভার্সাল সেট না থাকলে এই কমপ্লিমেন্ট জিনিসটা আসবেই না। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে ওখানে ইউনিভার্সাল সেট ইউকে গিভেন থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি? ইউনিভার্সাল সেট গিভেন না থাকলে তুমি কমপ্লিমেন্টের কোনো আইডিয়াই পাবে না। কমপ্লিমেন্ট এবার কি বলি? এই কমপ্লিমেন্টটা কি? এই কমপ্লিমেন্ট হচ্ছে টোটাল ইউনিভার্সাল সেট ইউ, আর এখানে হচ্ছে এ, এ বাদ দিয়ে বাদ বাকি যেটুকু জায়গায় পড়ে থাকছে, এ বাদ দিয়ে বাদ বাকি যেটুকু জায়গা পড়ে থাকছে, ওটা হচ্ছে কি ইউ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা এ কমপ্লিমেন্ট সমান কি লিখতে পারি? এ কমপ্লিমেন্ট সমান লিখতে পারি এক্স such that x does not belongs to a, মানে এমন সমস্ত এক্সগুলোকে নিব যারা এ এর মধ্যে নেই, তারা কোথায় আছে? এ কমপ্লিমেন্টে আছে। বোঝা গেছে না যায়নি? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্স। বলছি কমপ্লিমেন্ট নিয়ে আরেকটু বলছি, আমি ডিফারেন্সটা কেন বলছি সেটা বলছি। ডিফারেন্স কেন শিখবো? ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা কিন্তু এইরকম ডাইরেক্ট মাইনাস চিহ্ন দিয়ে দেবো না। ঠিক আছে, যদিও অনেক জায়গায় এরকমভাবে প্রকাশ করেছে, কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন এটা নয়। স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে কোনটা? দুটো সেটের মধ্যে ডিফারেন্সকে প্রকাশ করতে যাওয়া স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে এইটা। ঠিক আছে, তোমরা যেটা স্ল্যাশ দাও এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, কম্পিউটারে যে স্ল্যাশ কি আছে ওটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশও আছে। এই ব্যাক স্ল্যাশের দ্বারা বোঝানো হয় ডিফারেন্সকে। ডিফারেন্সের ডেফিনেশন কি? এ ডিফারেন্স বি মিনস এক্সটা এক্স has that x belongs to a but x does not belongs to b, x a তে আছে কিন্তু b তে নেই, ওটা হচ্ছে কি a আর b এর মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো এই কমপ্লিমেন্ট অপারেশনের জন্য দেখো শুধুমাত্র একটাই সেট লেগেছিল এ, বাদ বাকি দেখো তুমি ডিফারেন্স দেখে নাও, ইউনিয়ন দেখে নাও, ইন্টারসেকশন দেখে নাও, সবার জন্য কিন্তু দুটো করে সেট লেগেছে, এ বি দুটো করে লেগেছে। এই জন্য কমপ্লিমেন্ট একটা তাহলে কি অপারেশন হয়ে যাবে? কমপ্লিমেন্ট অপারেশন কিন্তু একটা ইউনারি অপারেশন। তাহলে এতক্ষণ পরে একটা কিন্তু ইউনারি অপারেশন আমরা পেয়েছি, যেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অপারেশন। কমপ্লিমেন্ট অপারেশন একটা ইউনারি অপারেশন, বাদ বাকি ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স সবগুলো কিন্তু কি দেখলাম? বাইনারি অপারেশন। ঠিক আছে, আচ্ছা এই ডিফারেন্সের একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এ একটা সেট 1 2 3 4 5, বি একটা নিলাম 4 5 6 7। এবার এ ডিফারেন্স বি। দেখো আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে আমরা ডিফারেন্স বের করছি, ডিফারেন্স মানে কোনটা থেকে কোনটা বের করানো হয়, যে সাপোজ এইটা একটা বড় জিনিস হবে, এখান থেকে এটা বাদ দিয়ে দিব, বাদ বাকি যেটা পড়ে থাকবে ওইটা। এখানে কিন্তু সেরকম কনসেপ্টটা নয়। একটা জিনিস ভালো করে দেখো,
এখানে কিন্তু 6 7 আছে, সেটা কিন্তু এখানে নেই। সো এখান থেকে এটা বাদ দেওয়ার প্রসঙ্গ ওইরকম কোনো সেন্স এখানে যেন না আসে, ঠিক আছে? এখানে কোনো বাদ দেওয়া হচ্ছে না। তো এখানে জিনিসটা কীভাবে আসবে, খুব সিম্পল, এ মাইনাস বি এটা মনে রাখবে এইভাবে, বা এ ডিফারেন্স বি এটা মনে রাখবে এইভাবে। এতে আছে বিতে নেই, খুব সিম্পল, এতে আছে বিতে নেই, ঠিক আছে? তাহলে এতে কোনগুলো আছে দেখো, 1 আছে, বিতে নেই, ঠিক আছে, 2 আছে এতে, বিতে নেই, ঠিক আছে, 3 এতে আছে, বিতে নেই, ঠিক আছে, 4 এতে আছে, বিতেও আছে, লিখবো না, 5 এতেও আছে, বিতেও আছে, লিখবো না, আর কোনো এলিমেন্ট দেখার দরকার নেই। শুধু দেখবো কি এতে আছে, বিতে নেই, আর কিছু দেখবো না, 6 7কে দেখবোই না, আমার এইখানেই সেট শেষ। 1 2 3, এটাই হচ্ছে ডিফারেন্স। বোঝা গেছে? যদি নাও হয়ে যায় অবশ্যই লিখবে, আমি যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর একটা থেকে গেছে, ওটা হচ্ছে কি সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স এ, সিমেট্রিক ডিফারেন্স বি, এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটাকে ডিনোট করা হয় কীভাবে, এটাকে ডিনোট করা হয় এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি, এর সঙ্গে আমরা নিব কাকে, এর সঙ্গে আমরা নিব বি ডিফারেন্স এ তার ইন্টারসেকশন, ঠিক আছে, সরি বি ডিফারেন্স এ তার ইউনিয়ন, ইউনিয়ন বি ডিফারেন্স এ, ঠিক আছে, এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ, এটা হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি এর ডেফিনেশন। এটাকে আরেকটাভাবে লেখা যায়, এটা একটা অল্টারনেটিভ ওয়েও আছে লেখার জন্য, ঠিক আছে, মানে ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিফারেন্সটা শুধু একটা হয়ে যাবে, ইউনিয়নটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিফারেন্সটা একটা হয়ে যাবে। যদিও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পড়োনি, আজকে বলে দেবো জিনিসটা। সেটা হচ্ছে কেমন না, এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, আই থিঙ্ক এই ডিফিনেশনটা মনে রাখার ক্ষেত্রে খুব সুবিধা হবে, এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। তো এটাকে যদি একটু ছবির মাধ্যমে দেখানো যায়, একটা সেটকে জিওমেট্রিক্যালি যে দেখাচ্ছি, ওই যে ডায়াগ্রামগুলো আঁকছি, এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, VENN ভেন ডায়াগ্রাম। আচ্ছা দেখো এখানে এ সিমেট্রিক ডিফারেন্স বি, ঠিক আছে, এটা একটা সেট নিয়ে গেলাম এ। আচ্ছা এখানে কোনো কমপ্লিমেন্ট সাইন নেই, সো ইউনিভার্সাল সেট আমি আঁকছি না, আমার আঁকার কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। আচ্ছা একটা নিলাম এ, আরেকটা নিচ্ছি কি বি, এটা নিলাম বি। আমি প্রথমে লাস্টেরটা বলছি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি মানে কোনটা আসবে, পুরো রিজিয়নটাই আসবে, মানে এখান থেকে শুরু করে এইটাকে নিয়ে পুরো, আবার এইটাকে নিয়ে এইখান থেকে এতদূর পর্যন্ত পুরোটা আসবে ইউনিয়ন বি, মানে ওই দুটোকে নিয়ে পুরোটাই হচ্ছে ইউনিয়ন বি। সেখান থেকে আমি বাদ দেবো কাকে, এ ইন্টারসেকশন বি কে, এ ইন্টারসেকশন বি মানে কি, এ বি এর কমন পোর্শন, এ বি এর কমন পোর্শন মানে কোনটা দেখো, শুধুমাত্র এই রিজিয়নটা ছিল এদের কমন পোর্শন, তাহলে পুরোটা থেকে শুধুমাত্র এই রিজিয়নটাকে বাদ দিয়ে দিতে হবে, পুরোটা থেকে শুধুমাত্র এই রিজিয়নটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে থাকবে কি, তাহলে এই রিজিয়নটাকে শুধুমাত্র বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কোন পোর্শনটা, এদিকে এই পোর্শনটা আর এদিকে এই পোর্শনটা, এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা এই হলো সিমেট্রিক ডিফারেন্স, আর এটাকে এখানে সিমেট্রিক বলা হচ্ছে কেন সেটা পরে বলছি, ঠিক আছে, সেটা আগে কমিউনিটি প্রপার্টি পড়াই তারপরে বলছি। আচ্ছা এবার কিছু স্পেশাল ধরনের সেট সম্বন্ধে জানবো, এগুলো গেল কয়েকটা সেটের মধ্যে কিছু অপারেশন, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, ডিফারেন্স আর সিমেট্রিক ডিফারেন্স, কয়েকটা কিন্তু অপারেশন ছিল। সিমেট্রিক ডিফারেন্স কি, বাইনারি অপারেশন, ইউনারি অপারেশন, অবভিয়াসলি বাইনারি অপারেশন, কারণ কি ওখানে দুটো সেট লেগেছে, এ বি দুটো সেট লেগেছে, ওই জন্য ওটা একটা বাইনারি অপারেশন, ঠিক আছে। আচ্ছা আমি ওখানে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে তোমাদের ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ঠিক আছে, তো ডি মর্গানস লতে কী বলছে, ডি মর্গানস লতে বলছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু
দেখো এই যে কমপ্লিমেন্টটা আলাদা আলাদাভাবে এর উপর আর বি এর উপর চলে আসবে, ঠিক আছে? এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, কিন্তু মাঝে যে সাইনটা দেখছো না ইউনিয়ন সাইন, ওটা জাস্ট উল্টে ইন্টারসেকশন সাইন হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডি মরগানস ল। একইভাবে যদি অপোজিট কেসটা যদি হয়, ধরো এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, এই কেসটা যদি হয়, এই কেসটার ক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে কি একই, এ কমপ্লিমেন্ট এদিকে হয়ে যাবে বি কমপ্লিমেন্ট, মাঝে সাইনটা কি ছিল এখানে ইন্টারসেকশন, তাহলে উল্টে গেলে হয়ে যাবে কি ইউনিয়ন, ব্যাস আর কিছু নেই। তাহলে সবসময় মনে রেখে দিবে ডি মরগানস লটা লাগে মোটামুটি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর একইভাবে যদি ইন্টারসেকশন দিয়েও থাকে তাহলে কি হবে, ওটা ইউনিয়ন হয়ে যাবে আর কমপ্লিমেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এ আর বি আলাদা আলাদা হবে। এরপর হচ্ছে ফ্যামিলি অফ সেট। ফ্যামিলি অফ সেট বা এটাকে আরেকটা কথা বলা হয় সেট অফ সেটস, এটাও বলতে পারো ফ্যামিলি অফ সেট বা সেট অফ সেটস, ঠিক আছে? দেখো আমরা সেট ডিফাইন করেছি, সেটার মধ্যে কি বলেছিলাম, ডিস্টিংক্ট ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস থাকবে, ঠিক আছে? এইবার যে অবজেক্টসগুলোর কথা বলছিলাম বা যে এলিমেন্টসগুলোর কথা বলছিলাম, সেইগুলো যদি একটা সেট হয় তাহলে কি হবে, ধরো এইখানে আমরা যেমনভাবে নিচ্ছিলাম 1 2 3 ডট 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 বা যাই হোক, যাই নিই আপনার যা নিচ্ছিলাম, এইগুলো এইভাবে না নিয়ে একটু অন্যরকমভাবে নিব। এবার এগুলো সেট নিব আলাদা আলাদাভাবে। ধরো এর মধ্যে একটা থাকলো 1 থাকলো, এখানে ধরো একটা ধরো আমি রেখে দিলাম 1 2 3, ঠিক আছে? এখানে ধরো রেখে দিলাম 4, এইরকমভাবে আমি ডিফারেন্ট সেট রাখছি, দিয়ে এদের একটা সেট ফর্ম করেছি। তাহলে এই সেটটাকে কি বলবো, এই সেটটাকে বলবো ফ্যামিলি অফ সেট বা সেট অফ সেটস। বুঝা গেছে? একটা স্পেশাল টাইপের ফ্যামিলি অফ সেট বা সেট অফ সেটস আছে যার নাম হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ফ্যামিলি অফ সেট। কীভাবে তৈরি হয় দেখো, একটা আমি যে কোনো সেট নিচ্ছি, ধরো এই একটা যে কোনো সেট নিলাম, ঠিক আছে? 1 2 3 4, তাহলে এর পাওয়ার অফ সেট পাবো কি করে, পি অফ এ। পি অফ এ হচ্ছে এই এ থেকে আমি যত রকমের সাবসেট তৈরি করতে পারি, যত রকমের সাবসেট তৈরি করতে পারি, প্রপার হোক ইমপ্রপার হোক যাই হোক, যত রকম সাবসেট আমি এর পাবো সবার কালেকশন। কি বললাম, এ থেকে যত রকম সাবসেট পাবো তাদের কালেকশন। তাহলে আমি জিনিসটাকে একটু সুসজ্জিতভাবে করছি, ঠিক আছে? একটু আগে কী পড়ে এসেছিলাম, নাল সেট, প্রত্যেকটা সেটের সাবসেট। তো আমি প্রথমে লিখে দিচ্ছি নাল সেট। এক্ষুনি কি বললাম যে এ এর সমস্ত সাবসেট, এ এর সমস্ত সাবসেটের মধ্যে থাকবে, কার মধ্যে, পি এর মধ্যে। তাহলে নাল সেট আমি নিতে পারি। এবারে নিচ্ছি সমস্ত সিঙ্গেলটন সেটগুলোকে নিয়ে নিচ্ছি। দ্যাট মিনস 1কে নিয়ে নিলাম, 2কে নিয়ে নিলাম, 3কে নিয়ে নিলাম আর 4কে নিয়ে নিলাম, ঠিক আছে? এবারে জোড়া জোড়া করে নিচ্ছি 1 2 2 3 3 4 1 3 1 4 2 4, ঠিক আছে? দেখো সমস্ত জোড়া জোড়া কমপ্লিট। কেউ আবার বলবে না যে এখানে 3 2 নেওয়া হলো না কেন। আমি আগেই বলেছি যে সেটার ক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট নয়, 2 3 আছে মানেই 3 2 আছে, মানে 2 3 3 2 3 2 দুটো কিন্তু এখানে একই জিনিস, ঠিক আছে? এই হলো। এবার তিনটে করে নিচ্ছি। তিনটে করে কী কী পাবো দেখো, 1 2 3 একটা পাবো, আর একটা কী পাবো, 2 3 4 পাবো একটা, আর একটা কী পাবো, 1 2 4 পাবো একটা, আর আর কী পাবো, যদি আমি এক ঘর জাম দিয়ে দেখি, এক ঘর জাম দিয়ে দেখলে পাবো 1 3 4, আর এখানে পাবো 1 3 4 পেয়েছি, আর একটা যতদূর সময় পাবো এখানে আমি 1 2 3 হয়ে গেছে, 2 3 4 হয়ে গেছে, 3 4 1 1 3 4 হয়ে গেছে। আচ্ছা, আর এখানে পাবো না, ঠিক আছে? কমপ্লিট।
তিনটে করেই চারটেই পাবো, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা আর কি পাবো, এই নিজে এর একটা সাবসেট, ওটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট, ওটা পাবো 1 2 3 4, এটা একটা পাবো। আপাতত হবে সবগুলো সাবসেট কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখো দেখি আর কোনো সাবসেট পড়ে আছে কিনা। আর কোনো সাবসেট পড়ে আছে? কটা এসছে টোটাল? 3 5 7 2 9 10 11 12 13 14 15 16টা, ঠিক আছে। এই পাওয়ার সেটকে ডিনোট করা হয় কি দিয়ে? পি অফ এ দিয়ে, ঠিক আছে। আচ্ছা এই পাওয়ার সেট কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবে। আমি যখন অ্যানালাইসিস পড়াবো, অ্যানালাইসিসে অনেক ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সেট আমাদের কাজে লাগবে। আর পাওয়ার সেটের একটা বিশেষ ধরনের একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে। আমি এক্ষুনি গুনতে করলাম না এখানে কটা আছে, তো ওই কাউন্টটা যে করলাম ওটা, এই কাউন্টটা কিন্তু এখানে 16টা এসছে, ঠিক আছে। ওটা কিন্তু হচ্ছে পাওয়ার সেটের একটা স্পেশাল প্রপার্টি আছে, যে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকে, নাম্বার অফ এলিমেন্টস অফ পাওয়ার সেট, মানে এই পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ঠিক আছে। এই সেটের এলিমেন্ট সংখ্যার উপর ডিপেন্ড করে এর এলিমেন্ট সংখ্যা একটা পাওয়া যায়, যেটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি যে এই সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এই পি এর মধ্যে থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট। মানে একটা এ, তার মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, কতটা আছে? n সংখ্যক এলিমেন্ট আছে এখানে, তাহলে পি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? পি এর মধ্যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। এখানে দেখো এতে কটা এলিমেন্ট আছে? 4টা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেট পি এতে কটা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার 4, মানে 16টা এলিমেন্ট থাকবে, ঠিক আছে। এখানে 16টা এলিমেন্ট আছে। 2 টু দি পাওয়ার n কোত্থেকে এলো? আর এর পরে পুরো ডিটেলসে ওটা কিন্তু এখন পড়াবো না, কারণ তোমাদের একটু পরে আসবে কার্ডিনালিটি। ওই কার্ডিনালিটি যখন শুরু হবে সেখানে কিন্তু এটা ডিটেলসে পড়াবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইবার কিছু কনসেপ্ট দেখা যাক। x belongs to A union B, x belongs to A union B union C, x does not belongs to A, x does not belongs to A union B, x belongs to A intersection B, x belongs to A intersection B intersection C, x does not belongs to A intersection B, আর হচ্ছে x belongs to A complement, x does not belongs to A complement, x not equals to phi, sorry x not, এটা যে কোনো সেট a not equals to phi। আচ্ছা আপাতত এই কটা বলি, বাদ বাকি আর দুটো আছে ওটা পরে বলছি, যদিও এটা এর সঙ্গে বলে দেওয়া যায়, দেখছি বলা যায় কিনা। আচ্ছা দেখো এই কয়টা কিন্তু এখানে মোটামুটিভাবে কনসেপ্ট জানবো। যদি কোথাও বলা থাকে যে x বিলংস টু A ইউনিয়ন B, এর মানে কি? এটাকে আমরা যদি বলি, এটা কাজ করো, অ্যানালাইটিক্যাল এলাবোরেশনস, এলাবোরেট করবো কী করে, জিনিসগুলোকে ভাঙবো কী করে, ঠিক আছে, এক্সপ্লিসিট ওয়েতে এলাবোরেট করছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো x বিলংস টু A ইউনিয়ন B, এক্সটা A আর B এর ইউনিয়নের মধ্যে আছে, মানে কি এক্সটা হয় এতে আছে না হয় বিতে আছে, তো আমরা এটাকে লিখবো এইভাবে x বিলংস টু A অর x বিলংস টু B। অবশ্যই এখানে কি চিহ্ন আসবে? অর, বা ভাববে কি অর, হয় এতে আছে নাহলে বিতে আছে, ঠিক আছে। তার মানে এই নয় যে এতে থাকলে বিতে থাকবে না বা বিতে থাকলে এতে থাকবে না, এই জন্য আবার লিখবো অর
এক্স বিলংস টু বোথ অফ এ অ্যান্ড বি, এটাও কিন্তু হতে পারে। মানে এক্স এতেও থাকতে পারে, এক্স বিতেও থাকতে পারে, অথবা এক্স দুটোতেও থাকতে পারে। এই কেসটা আসবে না যে এক্স এদের মধ্যে কোনোটাতেও নেই, এই কেসটা কিন্তু এখানে আসবে না। বোঝা গেছে? এবার হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই কথাটা মানে কি? এক্স এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে, সিতেও থাকতে পারে। দ্যাট মিনস কী কী কেস আসতে পারে দেখো, এক্স বিলংস টু এ এই কেসটা থাকতে পারে, আর কী কেস আসতে পারে, এক্স বিলংস টু বি এই কেসটাও আসতে পারে, এক্স বিলংস টু সি এই কেসটাও আসতে পারে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এই কেসটাও আসতে পারে। মানে এক্সটা এ তো আছে, সরি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে এ বি দুজনের মধ্যে আছে, ঠিক আছে। এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, মানে এক্স বি সি দুজনের মধ্যে আছে। আর এক্স বিলংস টু সি ইন্টারসেকশন এ, মানে এক্স সি আর এ দুজনের মধ্যে আছে, ঠিক আছে। একইভাবে এক্স অথবা কি লিখতে পারি, এক্সটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এক্সটা তিনজনের মধ্যেই আছে। এতগুলো কেস আসতে পারে, এতগুলো কেস আসতে পারে এই কেসটা থেকে। এক্স শুধুমাত্র এর মধ্যে থাকতে পারে, শুধুমাত্র বিতে থাকতে পারে, অথবা শুধুমাত্র সিতে থাকতে পারে, অথবা এক্সটা এ ইন্টারসেকশন বিতে থাকতে পারে, বি ইন্টারসেকশন সিতে থাকতে পারে, সি ইন্টারসেকশন এতে থাকতে পারে, অথবা তিনটার ইন্টারসেকশনে থাকতে পারে। দ্যাট মিনস জোড়ায় জোড়ায় করে, মানে এক্সটা এই দুজনের মধ্যে আছে, অথবা এই দুজনের মধ্যে আছে, অথবা এই দুজনের মধ্যে আছে, অথবা পুরো তিনজনের মধ্যে আছে। এতগুলো কেস হতে পারে। এবার দেখো এক্স ডাজ নট বিলংস টু, এই কথাটা মানে কি, মানে এক্সটা এতে নেই, আপাতপক্ষে হচ্ছে কি এক্সটা এতে নেই, ঠিক আছে। এক্সটা এতে নেই মানে কোথায় আছে, যদি অ্যাজ এন ইউনিভার্সাল সেল যদি এক্সিস্টেন্স আমরা ধরে নিই, আচ্ছা সেটার ক্ষেত্রে মোটামুটিভাবে ধরে নেবে যে ইউনিভার্সাল সেট এক্সিস্ট করে, ঠিক আছে। যে সেটি হোক না কেন তার করসপন্ডিং একটা ইউনিভার্সাল সেট আছে, এটা কিন্তু ধরে নিবে। মানে আমি সমস্ত অ্যাবস্ট্রাক্ট জিনিসের কথা বলছি, আমি বইয়ের মধ্যে জিনিসগুলোর কথা বলছি, যে একটা সেট দেওয়া আছে মানে তোমরা ধরে নিবে যে ওর একটা ইউনিভার্সাল সেট এক্সিস্ট করছে, দ্যাট মিনস ওর কমপ্লিমেন্ট কিন্তু তোমরা পাবে। দ্যাট মিনস এক্সটা এতে নেই মানে কোথায় আছে না, এক্সটা কোথায় আছে তাহলে এ কমপ্লিমেন্টে। এক্সটা এতে নেই মানে এক্সটা কোথায় আছে এ কমপ্লিমেন্টে। এবার একটা কোশ্চেন হচ্ছে যে আপাতপক্ষে এইটুকু জেনেছি যে কোনো একটা এলিমেন্ট ওটা হয় সেটা থাকবে, নাহলে সেটা বাইরে থাকবে। তোমরা কি এমন কোনো একটা এলিমেন্ট খুঁজে পাবে বা এমন কোনো একটা সেট খুঁজে পাবে যে সেটার ক্ষেত্রে অবশ্যই সেটা ওয়েল ডিফাইন্ড হবে, তারপরেও কোনো একটা এলিমেন্ট খুঁজে পাবো যে এলিমেন্টটা সেটেও নেই সেটের বাইরেও নেই, ঠিক আছে। দেখো পাওয়া যায় কিনা, এটা কোশ্চেন তোমাদের জন্য। আচ্ছা এবার দেখো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। আচ্ছা এক্সটা এ আর বি এর ইউনিয়নের মধ্যে নেই, এর মানেটা কি, যদি এক্সটা এদের মধ্যে থাকতো তাহলে হয় এতে থাকতো না হলে বিতে থাকতো, ঠিক আছে। এইবার এদের ইউনিয়নে নেই কথাটা মানে কি, দেখো এদের ইউনিয়নে নেই মানে এক্সটা এতে নেই এক্সটা বিতে নেই, কিন্তু এদের মাঝখানে আমি কি লিখবো, এদের মাঝখানে আমি অর লিখবো না অ্যান্ড লিখবো, কোনটা লিখবো, এক্সটা সরি এখানে নেই মানে ডাজ নট বিলংস টু হবে, হ্যাঁ এক্সটা এতে নেই এক্সটা বিতে নেই, এখানে অর লিখবো না অ্যান্ড লিখবো, খুব ভালো করে ভাবো। যদি আমি অর লিখি, একটা কেস দেখি, যদি আমি অর লিখি এক্সটা এতে নেই অথবা এক্সটা বিতে নেই, তার মানে যে কোনো একটা কেস ধরে নিতে পারি, যে ধরে নিই না এক্সটা এতে নেই, ঠিক আছে। এক্সটা এতে নেই মানে আমি এই কেসটা ধরছি, এক্সটা এতে নেই কিন্তু এক্সটা বিতে আছে, এই কেসটা তো এর মধ্যে আছে, দেখো আমি তো এইখান থেকেই লিখছি এক্সটা এতে নেই অথবা বিতে নেই, তো শুধু ধরে নিচ্ছি এক্সটা এতে নেই কিন্তু বিতে আছে, তার মানে সেটা এই কন্ডিশন স্যাটিসফাই করছে, এক্স ডাজ নট বিলংস টু এ বাট এক্স বিলংস টু বি। এবার এক্সটা বিতে থাকা মানে এক্সটা কোথায় চলে আসবে বলো তো, এক্সটা বিতে থাকা মানে এক্সটা এ ইউনিয়ন বিতে চলে আসবে, কারণ ইউনিয়নের মধ্যে কি আছে, ইউনিয়নের মধ্যে এর মধ্যে যারা আছে সবাই আছে, বির মধ্যে যারা আছে সবাই আছে, তাহলে এক্সটা বিতে নিয়ে নেওয়া মানেই এক্সটা এ ইউনিয়ন বিতে চলে আসবে। একইভাবে যদি আরেকটা কেস ভাবি যে এক্সটা এতে আছে কিন্তু এক্সটা বিতে নেই, এই কেসের ক্ষেত্রেও কি হবে, এই কেসের ক্ষেত্রে দেখো এক্সটা এতে আছে মানে কোথায় চলে আসবে এ ইউনিয়ন বিতে চলে আসবে অটোমেটিক্যালি, তার মানে ওই যে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি ছিল এই জিনিসটাই টোটালি এখানে ফল্ট করে যাচ্ছে, তার মানে এখানে অর কিন্তু চলবে না, কি চলবে তাহলে অ্যান্ড। বোঝা গেছে, মানে এক্সটা এ ইউনিয়ন বিতে নেই মানে এ বি কারোর মধ্যে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা এ বির ইউনিয়নে নেই মানে এক্সটা এ বি কারোর মধ্যে নেই, ঠিক আছে। এতে নেই এবং বিতেও নেই, অথবা বলবো না এতেও নেই এবং বিতেও নেই, হয়েছে। এবার এক্সটা এ বি ইন্টারসেকশনের মধ্যে আছে, ইন্টারসেকশন মানে কি বলেছি কমন, ইন্টারসেকশন মানে কি কমন,
তাহলে এক্সটা এতেও থাকবে বিতেও থাকবে, দ্যাট মিনস এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। কমন পোর্শন দুটো জিনিস মধ্যে থাকবে, এতে থাকবে বিতেও থাকবে। ইন্টারসেকশন কমন পোর্শন মানে কি, এক্সটা এতেও আছে অ্যান্ড এক্সটা বিতেও আছে অ্যান্ড এক্সটা সিতেও আছে। এক্সটা এতেও থাকবে বিতেও থাকবে সিতে থাকবে। এখানে আর কোনো কেস আসা সম্ভব? এখানে যে কতগুলো কেস এসেছিলো, এখানে কি আর কোনো কেস আসা সম্ভব? কোনো কেস আসা সম্ভব নয়। এখানে একটাই স্ট্রিক্ট কন্ডিশন, এক্সটা এ বি সি তিনজনের মধ্যেই থাকতে হবে, নাহলে এই কন্ডিশনটা লেখা সম্ভব নয়। এক্সটা এ বি সি তিনজনের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে এক্সটা এ আর বি এর কমন পোর্শন নয়, এক্সটা এ আর বি এর কমন পোর্শন নয়। তাহলে এটাকে ভাঙবো কি করে? এটা কি কি কেস আসতে পারে? এক্সটা এ আর বি এর ইন্টারসেকশনের মধ্যে নেই, ঠিক আছে। তাহলে কি করে ভাঙবো? দেখো এক্সটা এতে নেই, এক্সটা বিতে নেই, এখানে কি লিখবো? অর না অ্যান্ড? কি মনে হয় কি লেখা উচিত? দেখো এক্সটা এ আর বি এর কমন পোর্শনের মধ্যে নেই, এক্সটা এ আর বি এর কমন পোর্শনের মধ্যে নেই, মানে এই কেসটা আসতে পারে যে এক্সটা এতে আছে বিতে নেই, এই কেসটা আসতে পারে এক্সটা বিতে আছে এতে নেই, অথবা এই কেসটা আসতে পারে এক্সটা এ বি কারোর মধ্যেই নেই, ঠিক আছে। তিনটে কেস আসছে, তিনটে কমন কেস কোথায় আসে? এখানে। তার মানে এখানে কি চিহ্ন চলে আসবে? অর। হয় এতে আছে বিতে নেই, হয় বিতে আছে এতে নেই, নাহলে কোনোটাতে নেই। দেখো ওটা কিন্তু অর কেস, ঠিক আছে। এইবার এই যে দুটো একটু ভালো করে লক্ষ্য করো তো, এই দুটো আমরা ডি মর্গানস থেকে চলে আসতে পারতাম না? দেখো এক্সটা এ ইউনিয়ন বিতে নেই, তার মানে কোথায় আছে? এটাকে একটু আমি এলাবোরেট করছি ডি মর্গানে লাগিয়ে। এক্সটা এ ইউনিয়ন বিতে নেই, তার মানে কোথায় আছে? যখন কোনো একটা জায়গায় না থাকে তাহলে কোথায় থাকে? তার কমপ্লিমেন্টে থাকে। কমপ্লিমেন্টের কনসেপ্টটা কী ছিল? যে এখানে নেই মানে ওটা বাদ দিয়ে বাদবাকি যে জায়গাটা আছে তার মধ্যে পড়ে থাকবে। তাহলে এক্সটা এ ইউনিয়ন বিতে নেই মানে এক্সটা কোথায় আছে? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে, এক্সটা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। আর ডি মর্গানস ল থেকে কি পড়ে এসেছি? এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন মানে কি? অ্যান্ড, তার মানে কি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। মানে এক্সটা এর মধ্যেও নেই বি এর মধ্যেও নেই, দেখো ওটাই আমাদের ছিল, এক্সটা এর মধ্যেও নেই বি এর মধ্যেও নেই, তার মানে আমরা এটা ডি মর্গানস লাগিয়েও পাচ্ছি। এটা যদি চেক করতে চাও, দেখো এক্সটা এ ইন্টারসেকশন বিতে নেই, মানে এক্স বিলংস টু কোথায় আছে? তাহলে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্টে আছে। এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ডি মর্গানস থেকে কি দেখেছি? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এক্সটা কোথায় আছে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মধ্যে আছে। তার মানে কি এখানে মাঝখানে কি চিহ্ন এসছে? ইউনিয়ন চিহ্ন। ইউনিয়ন মানে কি? অর। দ্যাট মিনস এক্সটা কোথায় আছে? এক্সটা হয় এ কমপ্লিমেন্টে আছে, না হয় কোথায় আছে? বি কমপ্লিমেন্টে। কারণ কি আমাদের মধ্যে চলে এসছে এখানে অর, ঠিক আছে। দেখো তার মানে এক্সটা কি এ কমপ্লিমেন্টে আছে মানে কি এতে নেই, বি কমপ্লিমেন্টে আছে মানে কি বিতে নেই। মানে এটাকে তো লিখতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। দেখো ওটাই আমরা লিখেছিলাম, এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি, ঠিক আছে। এগুলোর প্রুফ কিন্তু খুবই ইজি, ওই জন্য অত প্রুফের দিকে আমি আর করছি না এগুলো। এবার দেখো এক্সটা এ কমপ্লিমেন্টে আছে, এটা তো এক্ষুনি বলেছি। এক্সটা এ কমপ্লিমেন্টে আছে মানে কি? এক্সটা এ কমপ্লিমেন্টে আছে মানে কি? এক্সটা এতে নেই, খুব ডাইরেক্ট। এক্সটা এ কমপ্লিমেন্টে আছে মানে এক্সটা এতে নেই, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ, এক্সটা এতে নেই, ঠিক আছে। বা এটাকে অনেকে অন্যভাবে লিখতে পারে যে এক্স বিলংস টু ইউ ডিফারেন্স এ, ঠিক আছে। এভাবে তুমি লিখতে পারো। ইউটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, ওখানে আছে। এক্সটা এ কমপ্লিমেন্টে নেই, এক্সটা এ কমপ্লিমেন্টে নেই মানে কোথায় আছে? দেখো এটা একটা বলি, এ কমপ্লিমেন্টে নেই, কোনো একটা জায়গায় না থাকা মানে কি তার কমপ্লিমেন্টে থাকে, এটা হচ্ছে কনসেপ্ট। কোনো একটা জায়গায় নেই মানে কি তার কমপ্লিমেন্টে আছে। এ কমপ্লিমেন্টে নেই তার মানে কোথায় আছে? এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্টে, ঠিক আছে। মানে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্টে আছে, তাহলে কোথায় থাকবে? এক্স বিলংস টু এ কমপ্লিমেন্টের
হোল কমপ্লিমেন্ট, দ্যাট মিনস এ। তার মানে এইটা থেকে বলে দিতে পারবো আমরা কি এক্সট্রা এতে আছে, দ্যাট মিনস এক্সট্রা এতে আছে বলা যা, এক্সট্রা এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্টে আছে বলা তা, বা এক্সট্রা এ কমপ্লিমেন্টে নেই এটা বলাও সেম। বোঝা গেছে? তিনটা কথা কিন্তু ইকুইভ্যালেন্ট, এক্সট্রা এ কমপ্লিমেন্টে নেই, এক্সট্রা এতে আছে, অথবা এক্সট্রা এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্টে আছে, তিনটে কথা কিন্তু একই। এটা আরেকটু লিখে দিই, হ্যাঁ, বিলংস টু এ, এটা এটা আর এটা তিনটা কথা কিন্তু একই। এ ডাজ নট ইকুয়ালস টু এ নট ইকুয়ালস টু 5, মানে এটা নাল সেট হবে না। এটা নাল সেট হবে না মানে কি, নাল সেটটা আমরা কি জানি, মানে এ নট ইকুয়ালস টু নাল সেট, মানে এটা ফাঁকা সেট হবে না, মানে এর মধ্যে কেউ নেই এরকম কেস আসবে না। দ্যাট মিনস এর মধ্যে কমসে কম আমার একজন লোককে দরকার, এর মধ্যে কমসে কম আমার কতজনকে দরকার, আমার 2 জন 5 জন 8 জনকে দরকার নেই, আমার কমসে কম কতজনকে দরকার, একজনকে দরকার। ঠিক আছে? দ্যাট মিনস এইখানে আমরা কি লিখবো, দেয়ার এক্সিস্ট at least one element x belongs to a। বোঝা গেছে না যায়নি? এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট চিহ্ন, ঠিক আছে? উল্টো ই, তোমার ই যেভাবে লিখো জাস্ট ইটাকে উল্টে দিবে, এটা দেয়ার এক্সিস্ট চিহ্ন, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট বিলংস টু এ। এ নট ইকুয়ালস টু 5 মানে কি, এটা নাল সেট হবে না, মানে মিনিমাম একটা এলিমেন্ট হলে ওর মধ্যে থাকবে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট এক্স বিলংস টু এ। ঠিক আছে? এবার দেখো এই অ্যাটলিস্টটা নিয়ে কখনোই কিন্তু মাথায় বেশি চাপ নেবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে যা, সাম মানে তা, মানে অ্যাটলিস্ট ব্যাপারটা নিয়ে কখনোই বেশি কিছু চাপ নিতে হবে না। অ্যাটলিস্ট মানে হচ্ছে কি, ওখানে কমসে কম একটা এলিমেন্ট থাকা দরকার। এবার কেউ যদি বলে যে ওখানে কিছু এলিমেন্ট থাকা দরকার, তো তার মানে তো এই নয় যে সেখানে বলছে যে ওখানে একটা এলিমেন্ট না থাকলে চলবে না, ওটা তো নয়। সব জিনিসগুলো কিন্তু এখানে গুলি ফেলবে না, সব জিনিসগুলো কিন্তু এখানে প্রায় কনসেপ্ট চলে দেখতে গেলে একই। অ্যাটলিস্ট ব্যাপারটাই ইউজ করবে, কারণ অ্যাটলিস্ট যেখানে ইউজ করা সেটা কিন্তু একদম পুরো প্রিসাইজলি ডিফাইন করে। অ্যাটলিস্ট ছাড়া যা কিছু ইউজ করে নাও না কেন সেগুলো কিন্তু অতটা প্রিসাইজলি ডিফাইন করবে না। যেখানে অ্যাটলিস্ট দরকার সেখানে অ্যাটলিস্টই দেবে। আমার এখানে একটা এলিমেন্ট হলে কাজ চলে যাবে, আমার বেশি দরকার নেই, ওই জন্য আমি এখানে অ্যাটলিস্ট লাগিয়েছি। ঠিক আছে? আচ্ছা, আর দুটো কনসেপ্ট বাকি আছে। একটা হচ্ছে, বোঝা গেছে মোটামুটি ব্যাপারটা? আচ্ছা, আরেকটা কনসেপ্ট বাকি আছে, ওটা হচ্ছে যেমন তোমরা এইচএসে করেছিলে না, সামেশন চিহ্ন দিয়েছিল তো, এইচএস সামেশন চিহ্ন, এটা i ইকুয়ালস টু 1 to n ছিল, i ইকুয়ালস টু 1 to ইনফিনিটি ছিল, অনেক কিছু ছিল, i ইকুয়ালস টু 2 to ইনফিনিটি ছিল, যেভাবে ডিফাইন করতাম ওইভাবে ছিল। ঠিক আছে? ওটা ছিল সামেশন চিহ্ন। ঠিক আছে? একইভাবে তোমরা কিন্তু এখানে ইউনিয়নকেও এইভাবে ডিফাইন করতে পারো, ইউনিয়ন অফ i ইকুয়ালস টু 1 to n ai। এটার মানে কি? এটার মানে হচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট 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 ইউনিয়ন an। ঠিক আছে? আরেকটা করতে পারো, ইন্টারসেকশন i ইকুয়ালস টু 1 to n ai। তখন কি হয়ে যাবে, a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন a4 ডট 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 ইন্টারসেকশন an। ঠিক আছে? বোঝা গেছে? আজকে পুরো বেসিক কনসেপ্ট, মানে সেটা যেটা একদম বেসিক কনসেপ্ট, একেবারে যেটা বেসিক কনসেপ্ট, ওইটা হচ্ছে আজকে পড়াচ্ছি আমি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট সেট যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজড হয় আমাদের। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ওগুলো ডিটেলসে যাচ্ছি না অতটা, আমি জাস্ট শুধুমাত্র সেটগুলোকে চেনানোর জন্য লিখছি, অতটা ডিটেলসে আমি যাচ্ছি না। ডিটেলসে যাবো, সব সেটের ডিটেলসে যাবো যখন কার্ডিনালিটি ঢুকবো, যখন কাউন্টেবিলিটি ঢুকবো, যখন ম্যাপিং পড়ানো হয়ে যাবে, ম্যাপিং পড়ানোর পরে আমি কাউন্টেবিলিটিতে ঢুকবো। ঠিক আছে? ম্যাপিং পড়ানো আগে ঢুকবো না, আগে সেট হচ্ছে। ঠিক আছে? এরপরে হবে যত সম্ভব অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার পড়ানোর পরে যত সম্ভব দেখি রিয়েল নাম্বার সিস্টেমটাও একটা মাঝে মাঝে সময় করিয়ে দিব। ঠিক আছে? তারপরে আসবে ম্যাপিং,
তারপরে আসবে তারপরে আসবে রিলেশন, তারপরে ম্যাপিং। তো ম্যাপিং পড়ানোর পরে আসবো এতে তোমার কোথায় কার্ডিনালিটিতে, মানে একটা সেটের মধ্যে যে নাম্বার অফ এলিমেন্টস আছে বা কাউন্টেবিলিটি, ওই জায়গায় আসবো। ঠিক আছে, ওখানে এসে ওই যে সেটগুলো এখন লিখবো তার অনেক কিছু ডিটেলসে জানবো, অনেক কিছু ডিটেলসে জানবো। এখন আপাতত সেটগুলো চিনে রাখো। এইটা হচ্ছে সি, ঠিক আছে। এইটা হচ্ছে কি সেট অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দ্বারা ডিনোট করি, a প্লাস বি আই। এটা একটা কমপ্লেক্স নাম্বার যেখানে এ আর বি দুটো কি আমাদের রিয়েল নাম্বার। ঠিক আছে, এবার যাদের এই আইডিয়াগুলো নেই তাদের জন্য বলে দিচ্ছি আমি। দেখো এটা হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট, যেগুলো আমাদের গোনার ক্ষেত্রে কাজে লাগে, যেগুলো কাউন্ট করার ক্ষেত্রে কাজে লাগে। তুমি কি কখন কাউন্ট করো এইভাবে -1 -2 -3 এভাবে কখন কাউন্ট করো না। যখন কোনো জিনিস তোমাকে বলা হয়েছে যে এই জিনিসটা তুমি কাউন্ট করো বা এই জিনিসটা তুমি দেখো যে কতটা আছে বা কপিস আছে, তখন কি তুমি এইভাবে কোনো যে -1 সংখ্যক -2 সংখ্যক, নিশ্চয়ই নয়। যে জিনিসটা কাউন্ট করার কাজে লাগে এটা হচ্ছে এটাকে ডিনোট করা হয়। আচ্ছা আমি প্রথমে এখানে না লিখে প্রথমে এখানে করে দিচ্ছি। এটাকে ডিনোট করা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস বা এইভাবে। ঠিক আছে, ওটা শুরু হয় 1 থেকে এবং চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত এইভাবে। আচ্ছা এরপর যেটা আসছে জেড। জেড কি, জেড হচ্ছে রেশনাল নাম্বার, সরি জেড হচ্ছে ইন্টিজার্স। ওই ইন্টিজার্সগুলোকে আমরা কীভাবে নিব, এই ইন্টিজার্সগুলো হচ্ছে দেখো এই 1 2 3 4 করে যতগুলো ছিল সেগুলো সব থাকবে, মানে তোমার 1 2 3 ডট ডট যা ছিল সব থাকবে। জিরোকে বাদ দিয়ে দিয়েছিলাম, ওখানে জিরো এখানে চলে আসবে। আর এইগুলো যতগুলো ছিল সেগুলো সব নেগেটিভ নাম্বারে চলে আসবে, মানে -1 -2 ডট 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 সব চলে আসবে কার মধ্যে, জেড এর মধ্যে। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। এটাকে বলবো ইন্টিজার্স, মনে রাখতে হবে কিন্তু নামগুলো। ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ইন্টিজার্স। আচ্ছা এরপরে যেটা আসছে ওটা হচ্ছে কিউ। কিউ কিউ লিখে একটু ডবল সাইন দিয়ে দিবে। ঠিক আছে, যেরকম লিখছি ওইভাবে। এটা হচ্ছে কিউ। এই কিউটা কি না সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার মানে সমস্ত নাম্বার যারা এই ফর্মেটে থাকবে এ বাই বি, যারা এই ফর্মেটে থাকবে অবশ্যই এই জিনিসটাকে ডিফাইন্ড হতে হবে। তুমি বলবে আমি নিচে 0 লাগিয়ে দিব, ঠিক আছে, উপরে 1 লাগিয়ে দিব, দিয়ে বলবো যে 1/0 এটা এর মধ্যে আছে কিনা। এটা তো একটা আনডিফাইন্ড ফর্ম, মানে এই জিনিসটা ডিফাইন্ডই নয়। 1/0 মান কত হয়, মান কখনো বেরোয় না। ঠিক আছে, ওটাকে আমরা ধরে নিই আলাদা জিনিস, কিন্তু এই জিনিসটার অ্যাকচুয়ালি মানই বেরোয় না। নিচে 0 আছে মানে বলে ওটাকে আমরা ইনফিনিটি ধরে নিই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আনডিফাইন্ড। তো এ বাই বি এমনভাবে হতে হবে যাতে করে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। একটা হচ্ছে বি নট ইকুয়ালস টু 0 হতে হবে, আর একটা কী হতে হবে, এ বি, এরা কী হতে হবে, মানে এদের জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার 1 হতে হবে। এ বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার 1 হতে হবে। ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার 1 হওয়া মানে কি এরা কো প্রাইম হতে হবে, কো প্রাইম, পরস্পর প্রাইম হতে হবে। ঠিক আছে, এইবার এখানে অনেক কিছু জিনিস আছে আবার, যে অনেকে বলবে যে কো প্রাইম হচ্ছে মানে 4/2 বা 2/4, এগুলো কি তাহলে রেশনাল নাম্বার হবে না? দেখো 2/4 এটা কি তাহলে রেশনাল নাম্বার হবে না? অবশ্যই রেশনাল নাম্বার হবে। তুমি কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কি আসছে 1/2, 1/2 তো রেশনাল, ও 2/4 না, 1/2 তো রেশনাল, দ্যাট মিনস এটাও রেশনাল। ঠিক আছে, তারপর ধরো তোমার 6/3, 6/3 কি রেশনাল? অবশ্যই রেশনাল, কারণ 6/2কে কেটে দিলে আসছে অ্যাকচুয়ালি 2 দেখে মনে হচ্ছে ন্যাচারাল নাম্বারে আছে, ইন্টিজারে আছে, কিন্তু 2 রেশনালেও আছে। বোঝা গেছে না যায়নি? মানে অ্যাকচুয়ালি এই রেশনালের মধ্যে ন্যাচারালও আছে, ইন্টিজারও আছে, সবাই আছে এই রেশনালের মধ্যে। ঠিক আছে, রেশনাল নাম্বারকে প্রকাশ করার ফর্ম হচ্ছে এইটা, রেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে, এটা হলো রেশনাল। এরপরে আসছে ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার বাদ দিয়ে বাকি সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বাদ দিয়ে বাকি সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে, মানে রিয়েল নাম্বার মানে কি,
কমপ্লেক্স নাম্বার ছাড়া তোমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই যে কমপ্লেক্স নাম্বার দেখছো, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এইখানে বিটা যদি 0 হয়ে যায়, বাদ বাকি যে পোর্শনটা পড়ে থাকে ওটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। এইবার এই রেশনাল নাম্বার বাদ দিয়ে বাকি যত সমস্ত পড়ে থাকবে সেগুলো হচ্ছে কি ইরেশনাল নাম্বার, ঠিক আছে। কিছু উদাহরণ দাও ইরেশনাল নাম্বারের, যেমন √2 একটা ইরেশনাল নাম্বার, তোমরা যেটা আগে জানো পাই, ওটা একটা ইরেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। সিমিলারলি √3 আছে, এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। কারণ তুমি দেখো এইগুলোকে কিন্তু কোনোভাবেই কিন্তু তুমি এই সব ফর্ম্যাটে ফেলতে পারবে না। তুমি √2কে কখনো a/b ফর্ম্যাটে লিখতে পারবে? লিখতে পারবে না। কিন্তু তুমি একটা জিনিস দেখো √0.9 এটা কিন্তু তোমার ইরেশনাল নাম্বার হবে না। কারণ কি, এটা একটা কাজ করো, 0.9 লিখে দাও 0.09, ঠিক আছে। এটা কিন্তু তোমার ইরেশনাল নাম্বার হবে না। হ্যাঁ, এটা কিন্তু তোমার ইরেশনাল নাম্বার হবে না, এটা কিন্তু তোমার রেশনালে চলে আসবে। কী করে? তোমার দেখো এটা সমান কী আসবে, √9/100, মানে অ্যাকচুয়ালি কী আসবে 3/10, 3/10 কি রেশনাল, তার মানে এটা কিন্তু ইরেশনাল হবে না। ইরেশনাল নাম্বার কিন্তু হচ্ছে এইগুলো, বোঝা গেছে? আচ্ছা, এই গেল ইরেশনাল। এরপরে দুটো জিনিস আছে, সেগুলো আমি এখানে ভাগে বলছি, ঠিক আছে। আর এটা তো কমপ্লেক্স নাম্বার জানো, এটা তো কমপ্লেক্স নাম্বার ডিনোট করা কি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা, সি দিয়ে, এটা তো কমপ্লেক্স নাম্বার। এবার একটু ভাগগুলো দেখে নাও। দেখো আপাতপক্ষে এখন এই মুহূর্তে সবার উপরে থাকে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারের ফর্মটা কেমন, a+bi, ঠিক আছে। এখানে তার একটা জিনিস বলাই হলো না, রিয়েল নাম্বার আর, আচ্ছা এটা নিচে লিখে দিই, ঠিক আছে। রিয়েল নাম্বার আর, এই আরটা কি, রিয়েল নাম্বার আরটা হচ্ছে রিয়েল নাম্বার আরটা হচ্ছে যে সমস্ত নাম্বারের রিয়েল এক্সিস্টেন্স আছে, যে সমস্ত নাম্বারের রিয়েল এক্সিস্টেন্স আছে, যে সমস্ত নাম্বারের কি বললাম, যে সমস্ত নাম্বারের রিয়েল এক্সিস্টেন্স আছে সেগুলোকে বলবো রিয়েল নাম্বার। দ্যাট মিনস এতক্ষণ পর্যন্ত যা পড়েছিলাম এখান থেকে অতটা পুরোটাই কিন্তু চলে আসবে কার মধ্যে, রিয়েল নাম্বারের মধ্যে। তাহলে রিয়েল নাম্বারটা আমি অ্যাকচুয়ালি লিখে দিতে পারি, কি বলতো, রিয়েল নাম্বারটা লিখে দিতে পারি আমি অ্যাকচুয়ালি P ইউনিয়ন Q, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল নাম্বার। যতগুলো পড়েছিলাম সবার কিন্তু এগ্রিগেট হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, এবার এখানে দেখো ভাগগুলো দেখে নাও। কমপ্লেক্স নাম্বারে আমরা ফরম্যাট কি জানি, a+bi, ঠিক আছে। যেখানে আইটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা আপাতত ম্যাথমেটিক্যালি ধরে নিই √1 ধরে নিই, কিন্তু আইটা একটা অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি নাম্বার, যাই হোক। এবার এখানে দেখো কমপ্লেক্স নাম্বারকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি রিয়েল নাম্বার, ঠিক আছে, আর একটা কি ইমাজিনারি নাম্বার। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বার কারা, রিয়েল নাম্বার হচ্ছে এই a+bi-তে, a+bi, ঠিক আছে। না এখানে এটাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক। তো এটা কমপ্লেক্সই হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটাকে আরেকটা একটু অন্য হবে কি জানো, এইটাকে লিখো এইভাবে যে এইখানে তো রিয়েল নাম্বার আছে, এইখানে লেখো a+bi such that b not equals to 0, ঠিক আছে। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে কি রিয়েল নাম্বার ছাড়া বাকি সমস্ত নাম্বার। একটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে রিয়েল নাম্বার ছাড়া বাকি সমস্ত নাম্বার। মানে যতক্ষণ পর্যন্ত এই আই ব্যাপারটা না আসছে ততক্ষণ পর্যন্ত রিয়েল, আই ব্যাপারটা চলে আসে মানে হচ্ছে কি চলে আসবে এখানে, ঠিক আছে, হলো। এবার দেখো এটাকে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার বলা হচ্ছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে রিয়েল নাম্বার, আর এটা হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বারের, এই কমপ্লেক্স নাম্বারকে এইরকম দুটো ভাগে ভেঙে ফেললাম। এবার হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারকে আমরা কভাগে ভাগবো। রিয়েল নাম্বারকে এখানে দেখো একটা চলে যাবে এখানে কি ইরেশনাল, যাকে আমরা পি দ্বারা ডিনোট করেছিলাম ইরেশনাল নাম্বার, আর একটা কোথায় চলে যাবে কিউ, যাকে আমরা রেশনাল নাম্বার বলেছিলাম বা কিউ, ঠিক আছে। এই রেশনাল নাম্বারকে আবার কভাবে ব্রেক করা যাবে, রেশনাল নাম্বারকে ব্রেক করা যাবে, এই রেশনাল নাম্বারের মধ্যে কি আছে, জেড আছে, রেশনাল নাম্বারের মধ্যে আছে ইন্টিজার, ঠিক আছে। তো একটা কাজ করো, এটাকে এখানে লিখে দাও জেড, একটা ভাগ করে দাও, এটা লিখে দাও কিউ ডিফারেন্স জেড, মানে একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটা হচ্ছে নন ইন্টিজার পার্ট, ঠিক আছে। এখানে চলে আসবে ইন্টিজার পার্ট, এখানে চলে আসবে নন ইন্টিজার পার্ট।
আচ্ছা বলো দেখি এখানে জিরো কার মধ্যে থাকবে? জিরো নন ইন্টিজার পার্টের মধ্যে থাকবে না জিরো ইন্টিজার পার্টের মধ্যে থাকবে? জিরো অবভিয়াসলি ইন্টিজার পার্টের মধ্যে থাকবে। আচ্ছা এবার দেখো এই যে জেড এটা ছিল ইন্টিজার পোর্শন, ইন্টিজারকে আবার ভাগ করা যাচ্ছে এইভাবে, ন্যাচারাল নাম্বার এন, একটা শুধু লেখা দিই জিরো, একটা হচ্ছে কি -1 -2 -3 ডট ডট ডট। তাহলে কভাগ ভাগ করা যাচ্ছে, ইন্টিজারকে কভাগ ভাগ করা যাচ্ছে 3 ভাগে, একটা ন্যাচারাল নাম্বার, একটা শুধু জিরো, আর একটা তার নেগেটিভগুলো। এই যে এখানে লেখা ছিল একটা নেগেটিভগুলো, একটা জিরো, একটা শুধু ন্যাচারাল নাম্বারগুলো। ঠিক আছে কমপ্লিট, এখানে আর দুর্বান্ত কমপ্লিট। ব্যাস চলো এবার হচ্ছে আসছে কোথায়? ইরেশনাল নাম্বারে। ইরেশনাল নাম্বারের আবার দুটো ভাগ আছে, ইরেশনাল নাম্বারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক, আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল কি বললাম? একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা ট্রান্সেন্ডেন্টাল। বোঝা গেছে? সি হচ্ছে একটা রিয়েল নাম্বার আর একটা নন রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের দুটো ভাগ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইরেশনাল, একটা হচ্ছে রেশনাল। ইরেশনালের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইরেশনাল, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল। রেশনালের দুটো ভাগ, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে নন ইন্টিজার। ইন্টিজারের তিনটে ভাগ, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে ওগুলোর নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো, আর এর কোনো ভাগ নেই স্পেশাল। এবারে বলি অ্যালজেব্রিক নাম্বারকে, ট্রান্সেন্ডেন্টাল নাম্বারকে, এটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যালজেব্রিক ইরেশনাল কি জিনিস আর ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল কি জিনিস? আচ্ছা দেখো, অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার, অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার কাকে বলবো? যে সমস্ত ইরেশনাল নাম্বার কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করলে পাওয়া যায় তাকে আমরা বলবো অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার। ঠিক, ইরেশনাল অবভিয়াসলি ইরেশনাল, কিন্তু কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করলেই পেয়ে যাবো, ঠিক আছে? সাপোজ মনে করো x² - 2 = 0, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এই অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করলে আমরা কী পাবো? x = ±√2। একটু আগে কী বলেছিলাম? √2 কী নাম্বার বলেছিলাম? ইরেশনাল নাম্বার বলেছিলাম, ঠিক আছে? সো নেগেটিভ √2 একটা ইরেশনাল নাম্বার, তার মানে এই ±√2 এরা কিন্তু ইরেশনাল নাম্বার, কিন্তু দেখো একটা ইকুয়েশন সলভ করতে পেরেছি, ওই জন্য এরা কি ইরেশনাল নাম্বার? এরা হচ্ছে অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার। বোঝা গেছে না যায়নি? সিমিলারলি √3 হচ্ছে কিন্তু একটা অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এইরকম টাইপের নাম্বারগুলো যেগুলো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করলে আসবে সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার। বোঝা গেছে? এবার আরেকটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার, অ্যালজেব্রিক ইরেশনাল আর ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার। এই ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বারটা কি? ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার হচ্ছে সেই সমস্ত ইরেশনাল নাম্বার যেগুলোর তুমি অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে পাবে না, কিছু স্পেশাল টাইপের ইরেশনাল নাম্বার, সেগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল। কিছু স্পেশাল টাইপের ইরেশনাল নাম্বার কিন্তু সেগুলো আর কমপ্লেক্স নয়, সেখানে ইমাজিনারি আই এর এক্সিস্টেন্স নেই, সেগুলোকে বলবো ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। যেমন কি, যেমন হচ্ছে তোমরা পড়ে এসেছিলে না পাই, ই, এগুলো হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার, ঠিক আছে? পাইটা কি ছিল? পাইটা ছিল ওই কোনো একটা সার্কেলের কি হয় ওটা, কোনো একটা সার্কেলের তোমার পেরিমিটার আর ডায়ামিটারের রেশিও হয়ে যায় পাই, ঠিক আছে? ই অয়লার্স, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি, যেটা 2 থেকে 3-এর মধ্যে বিলং করে। এর মান কত হয়? 2 থেকে 3-এর মধ্যে হয়। ওগুলো পরে প্রুফ আছে, সিকোয়েন্স চ্যাপ্টার এগুলো প্রুফ আছে, করাবো। এগুলো হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এগুলোর না তুমি কোনো পার্টিকুলার মান খুঁজে পাবে, না এগুলো কোথাও তুমি অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে সলভ করলে বেরোবে। এগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটিভাবে সেটের একটা যেটা সেট মানে যেটা আমরা অ্যাকচুয়ালি কি মানে আমরা পড়ার জন্য যেটা লাগবে আমাদের অ্যাস্ট্রাক্টাল অ্যালজেব্রা আর রিগাল অ্যানালাইসিস পড়তে গেলে যেটুকু সেটের যে কনসেপ্ট লাগবে এটা হচ্ছে পুরো সেটের একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তো এই বেসিক কনসেপ্টের পরে আমরা এবারে যাব কিছু আলাদা জিনিস যাব, যেমন হচ্ছে তোমার অর্ডার পেয়ার আর হচ্ছে পরবর্তীকালে জিনিসগুলো যাব। তো আজকে যেটা ছিল এটা হচ্ছে পুরো বেসিক কনসেপ্ট অফ এ সেট, লেকচার 1। তো অবশ্যই দেখার জন্য থ্যাংক ইউ।